হ্যাঁ, দেখা যাচ্ছে রায়ান শেয়ার হয়েছে। আচ্ছা দেখো, এই যে বাম পাশের ফিগারটা একটু খেয়াল করো, মানে মেইন হার্ট যেটা এখানে একটু খেয়াল করো, তারপর আমরা ডান পাশের ফিগারটাতে চলে যাব। হ্যাঁ, দেখো বাম পাশের ফিগারটা আমরা বলছিলাম গত ক্লাসে, একটু মনে করাই দেই তাহলেই হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে বলছিলাম আমাদের চারটা চেম্বার, উপরে দুইটা হইতেছে আমাদের কি বলে অ্যাট্রিয়াম, নিচের দুইটা হইতেছে আমাদের ভেন্ট্রিকল, ঠিক আছে। এবং মাঝখানে আমাদের পর্দা থাকে এট্রিয়াম দুইটার মাঝখানে, আমরা বলছিলাম অ্যাট্রিয়াল সেপ্টাম, আর ভেন্ট্রিকলের মাঝখানে যে পর্দাটা থাকে সেটাকে আমরা বলছিলাম ভেন্ট্রিকুলার সেপ্টাম। অ্যাট্রিয়াম থেকে আসার সময় ভেন্ট্রিকলে রক্ত আসার সময়, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে রক্ত আসার সময় আমাদের মাঝখানে একটা বাল্ব এর সম্মুখীন হয়। বাল্ব মানে কপাটিকা, ঠিক আছে। দরজার কপাটিকা, যেমন দরজা লাগানোর সময় কপাটিকা দিতে হয়, এরকম এই যে হার্টের দুই চেম্বারের মাঝখানে কপাটিকা বা বাল্ব আছে, ঠিক আছে। তো রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যেই ভালভটা, সেটা আমরা বলছিলাম ট্রাইকাসপিড ভালভ অথবা এট্রিও রাইট এট্রিও ভেন্ট্রিকুলার ভালভ। আর বাম পাশে যেটা, সেটাও ভালভ। বাম পাশে এট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝখানে একটা ভালভ ছিল, যেটাকে আমরা বলছিলাম, মানে বাম পাশে যেটা সেটাকে আমরা বলছিলাম লেফট এট্রিও ভেন্ট্রিকুলার ভালভ। এবং এটার একটু স্পেশালিটি আমরা বলছিলাম যে এটা দেখতে খ্রিস্টান ফাদার যারা আছে তাদের মাথার টুপির মতো, ক্যাপের মতো, ঠিক আছে। যেটা বাংলাতে বলা হয় বিশপ টুপি, আর ইংরেজিতে বলা হয় মাইট্রাল। এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে মাইটাল ভালভ। এই মাইটাল শব্দটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অনেক রোগীর প্রেসক্রিপশনে দেখবা লেখা আছে এম আর, এম আর, ঠিক আছে। এই এম আর মানে হইতেছে মাইট্রাল রিগার্জিটেশন, মানে ব্লাড ফ্লো যেদিকে হওয়ার কথা তার উল্টা দিকে হইতেছে। ব্লাড ফ্লো সাধারণত নিচ দিকে হবে, এট্রিয়াম থেকে ভেন্ট্রিকুল হবে, কিন্তু যদি এই যে মাইটাল ভালভ যেটা, এটা যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে ব্লাড কিন্তু উল্টা দিকে ফ্লো করবে, ঠিক আছে। এটাই হলো মূল কথা। এখন আসো, এই যে মাঝখানে কিছু জিনিস দেখা যাচ্ছে, হ্যাঁ একটু খেয়াল করো। এই যে একদম বাম পাশের দিকে খেয়াল করো, আই মিন একদম রাইট ভেন্ট্রিকল যেটা তোমার সামনে থেকে বাম পাশে, বাট হার্টের রাইট ভেন্ট্রিকল, দেখো এই যে এখানে এটা কিন্তু বাল্ব, ঠিক আছে। এই সাদা সাদা যেটা দেখতেছি এটা কিন্তু আসলে বাল্ব, ওকে। এই বাল্বগুলো তোমার এই যে ভেন্ট্রিকুলার ওয়ালের সাথে দেখো লাগানো আছে কিছু ফাইবার দ্বারা, ঠিক আছে। এই যে এই পাশেও লাগানো আছে, এই পাশেও লাগানো আছে, একটু ভালো করে খেয়াল করো। আমি এটা আসলে দেখানোর জন্য এই ফিগারটা আনছি, নয়তো এই ফিগারটা আসলে এর চেয়েও ভালো ফিগার ছিল। রাইট সাইডের ফিগার দেখানোর জন্য এর চেয়েও ভালো ছিল, ঠিক আছে। তাহলে এই যে দেখো, এই যে ভালভ যেটা আছে উপরে সাদা, এই সাদার নিচে দেখো একদম জালের মতো সরে আছে, নেটের মতো। এই নেট বা ফাইবার দ্বারা তোমার এই ভেন্ট্রিকলের সাথে এই বাল্বগুলো লাগানো থাকে, ঠিক আছে। এদেরকে বলা হয় কর্ডি টেন্ডিনি, ওকে। তাহলে এই জিনিসটা, এই শব্দটা একটু মনে রাখো। আমি আবার বলতেছি, খেয়াল করো। আমাদের যে বাল্বগুলো আছে, কপাটিকাগুলো আছে, সেটা বাইকাসপিড হোক ট্রাইকাসপিড হোক, বাইকাসপিডও আছে কিন্তু ট্রাইকাসপিডও আছে, একটু খেয়াল করো। ফিগারটা খেয়াল করলে বুঝবা, দেখো। তাহলে এই যে কিছু ফাইবার দেখা যাচ্ছে, এই ফাইবারগুলোর নাম হইতেছে কর্ডি টেন্ডিনি, ঠিক আছে। তাহলে শব্দটা হলো কর্ডি। তাহলে কার্ডিয়াক থেকে কর্ডি মনে রাখবো, ওকে। কার্ডিয়াক মানে আমি গত ক্লাসে বলছি যে হার্টের আরেকটা নাম হলো কার্ডিয়াক। কার্ডিয়াক থেকে কিন্তু কার্ডিওলজি, হ্যাঁ। তাহলে এটার নাম হচ্ছে কর্ডি টেন্ডিনি, শব্দটা মাথায় ঢুকায় নাও। এছাড়া আরো অনেক কিছু আছে, কিন্তু তোমাদের লেভেল আছে কিছু বলতে পারতেছি না, হ্যাঁ। এখানে আরো পেপিলারি মাসেল আছে, আরো অনেক কিছু আছে এখানে আসলে, এই যে বাল্বের মধ্যে আছে। তাহলে এতটুকুই ছিল আমাদের জানার। আর বাকিটুকু কিন্তু আমরা গত ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করছিলাম। রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকল, তারপরে এয়ারটা, পালমোনারি আর্টারি কয়টা, পালমোনারি ভেইন কয়টা, এগুলা কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। তারপরে পালমোনারি আর্টারি আমাদের রাইট ভেন্ট্রিকল থেকে যাবে, তারপর হইতেছে এয়ারটা আমাদের উঠবে হইতেছে লেফট ভেন্ট্রিকল থেকে, এগুলা কিন্তু আমরা বলছিলাম, হ্যাঁ। এখন আসো আমরা এটা কিন্তু হার্টের ভিতরে আলোচনা করছি, হ্যাঁ। আমরা কিন্তু হার্টের ভিতরে আলোচনা করা মোটামুটি শেষ। তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে যতটুকু দরকার ইনশাল্লাহ ততটুকু আমি ভিতরে বইলে ফেলছি। এর চেয়ে বেশি কিছু আর মনে করি না যে লাগবে, ঠিক আছে। তাহলে এখন আসো, আমাদের যেটা জানতে হবে সেটা হলো তোমার বাইরে, এই যে হার্টের বাইরে যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো জানতে হবে। একটু মনোযোগ দিও, এখান থেকে এমসিকিউ আসবে, রিটেনও আসতে পারে, বাট এমসিকিউর জন্য খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ।
আমরা জানি প্রত্যেকটা জিনিসের এক একটা কাভারিং থাকে, তাই না? যেমন হিউম্যান বডির কাভারিং কি? স্কিন। তারপরে হইতেছে তোমার প্রত্যেকটা অর্গানেরই কাভারিং আছে, দেখবা জুলজি যেহেতু পড়তেছো। লাংস যখন পড়বা দেখবা যে লাংসেরও কাভারিং আছে। তারপরে হলো তোমার কিডনি, যেটা কিডনিরও কাভারিং আছে, লিভারেরও কাভারিং আছে, ব্রেইনের কাভারিং মেনিনজেস, তারপরে হইতেছে তোমার লাংসের কাভারিং এর নাম প্লোরা, ঠিক আছে? এরকম প্রত্যেকটা অর্গানেরই কাভারিং আছে। তা আস্তে আস্তে জানাবো, তারপরে একটু বললাম আর কি, যেহেতু আলোচনা সাপেক্ষে আসতেছে কথাগুলা। তাহলে এরকম হার্টেরও কাভারিং আছে, হ্যাঁ। হার্টের কাভারিং এর নাম হইতেছে, দেখো আমি কিন্তু আগেই বলছি, আমরা এখানে যত আলোচনা করব সব কার্ডিয়াক, কার্ডিয়াম, কার্ডিও, কর্ডি এগুলো শব্দ আসবে। তাহলে হার্টের বাইরের কাভারিং এর নাম হইতেছে পেরিকার্ডিয়াম। পেরি মানে কি? বাইরে। তাহলে একদম আমাদের বাইরে যেটা, সেটা হইতেছে পেরিকার্ডিয়াম। মনে রাখো কিন্তু, হ্যাঁ, শব্দগুলো মনে রাখো, পেরিকার্ডিয়াম। তাহলে হার্টের কাভারিং এর নামটা হলো পেরিকার্ডিয়াম। একটু মনোযোগ দিয়ে এই জায়গায়, কারণ এখান থেকে এমসিকিউ আসবে। যাতে একবার দেখলে আর দ্বিতীয়বার না দেখা লাগে, একটু এইভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু শেষ হয়ে যাবে ক্লাসের পরে, ক্লাসেই শেষ হয়ে যাবে, হ্যাঁ। তাহলে পেরিকার্ডিয়াম, এখন এই পেরিকার্ডিয়ামের তোমার দুইটা লেয়ার আছে, হ্যাঁ। একটু খেয়াল করো, এই পেরিকার্ডিয়ামের দুইটা লেয়ার আছে। একটা হলো বাইরের দিকে যেই লেয়ারটা, মানে এটা হলো ডবল লেয়ার, ঠিক আছে? বাইরের দিকে যেই লেয়ারটা সেটা হলো তন্তুর মতো, মানে ফাইবারের মতো দেখতে। দেখো এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে এটা, এই যে এটা, এই ফাইবারের মতো দেখতে। এই ফাইব্রাস লেয়ারকে, মানে বাইরের দিকে যে লেয়ারটা, সেই লেয়ারটা যেহেতু তন্তুর মতো দেখা যায়, এই জন্য এটাকে আমরা ফাইব্রাস পেরিকার্ডিয়াম বলবো বা তন্তুময় পেরিকার্ডিয়াম বলবো, ঠিক আছে? এটা হলো এক নাম্বার কথা। আর ভিতরের দিকে যেটা, সেটাকে আমরা বলবো স্যারাস পেরিকার্ডিয়াম। দেখো এই যে মাঝখানে যতটুকু হলুদ দেখতে পারতেছো, এই পুরাটাই হলো আমাদের স্যারাস পেরিকার্ডিয়াম। একটু খেয়াল করো, আমি আবার বলতেছি, আমাদের পেরিকার্ডিয়াম, হার্টের কাভারিং এর নাম হইতেছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম ডাবল লেয়ার। আউটার লেয়ার হলো ফাইব্রাস পেরিকার্ডিয়াম, আর ইনার লেয়ার হলো স্যারাস পেরিকার্ডিয়াম। এই স্যারাস পেরিকার্ডিয়ামের আবার দুইটা লেয়ার আছে, ঠিক আছে? মানে দুইটা সাব গ্রুপ আছে। এই দুইটা লেয়ারের মাঝখানে একটা ক্যানেল আছে, ঠিক আছে? একটা ক্যানেল বলতে একটা ফাঁকা জায়গা আছে, ঠিক আছে? দেখো তাহলে ফাঁকা জায়গা আছে, তাহলে এই বিসেরাল লেয়ারটাই আবার দুইটা ভাগে ভাগ করছে। একটা হলো বাইরের দিকে, মানে যে ফাইব্রাসের সাথে অ্যাটাচ করা, দেখো এই যে হলুদ অংশ, আমি যদি এটাকে মুছি, দেখো এই যে এটা হলো একটা হলুদ অংশ, এই পাশে একটা হলুদ অংশ, এই যে মাঝখানে একটা ক্যানেল আছে, ঠিক আছে? তাহলে বাইরের দিকে যেটা সেটা হলো প্যারাইটাল, আর ভিতরের দিকে যেটা সেটা হলো বিসেরাল, ঠিক আছে? আর এই যে মাঝখানে যে আমরা ক্যানেলটা দেখতেছি, এটা হচ্ছে তোমার এখানে ফ্লুইড থাকে, মানে তরল পদার্থ থাকে। খেয়াল করো, আমি আবার বলতেছি, আমাদের স্যারাস পেরিকার্ডিয়াম দুইটা লেয়ার। একটা হলো বাইরের দিকে যেটা, এটা হলো প্যারাইটাল, আর ভিতরের দিকে যেটা, এটা হলো আমাদের ভিসেরাল। ভিসেরাল এবং প্যারাইটালের মাঝখানে আমাদের একটা ক্যানেল থাকবে, একটা ফাঁকা জায়গা থাকবে, ঠিক আছে? এই ফাঁকা জায়গার ভিতরে আমাদের থাকবে হচ্ছে ফ্লুইড। যেহেতু হার্ট নিয়ে আমরা পড়তেছি এবং হার্টের কাভারিং করতেছি, তাহলে এইখানে যেই ফ্লুইডটা থাকবে, সেই ফ্লুইডটাকে আমরা বলবো হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। মনে রাখো শব্দটা, পেরিকার্ডিয়াল ফ্লুইড, হ্যাঁ। আর লাংসের ক্ষেত্রে এরকম দেখবা যে দুইটা লেয়ার আছে, দুইটা লেয়ারের মাঝখানে ফ্লুইড আছে, ওইখানে আমরা বলবো যে প্লুরাল ফ্লুইড। আমি দুইটা একসাথে বলতেছি, আবার যখন ওইটা পড়াবো না তখন ওইখানেও গিয়ে মনে পড়বে, হ্যাঁ। তাহলে পেরিকার্ডিয়াম এর দুইটা লেয়ার, একটা হলো ফাইব্রাস আর একটা হলো স্যারাস। স্যারাসের আবার দুইটা, একটা হলো তোমার ভিসেরাল আর একটা হলো প্যারাইটাল। ভিসেরাল আর প্যারাইটালের মাঝখানে ক্যানেল আছে, এই ক্যানেলে থাকবে পেরিকার্ডিয়াল ফ্লুইড। এখন এই পেরিকার্ডিয়ালের ফ্লুইডের কাজটা কি? একটা একটা জিনিস খেয়াল করো, তোমার হার্ট কিন্তু প্রতিনিয়ত সংকুচন প্রসারণ হইতেছে, তাই না? প্রতিনিয়ত ডাইলেট হইতেছে, কন্ট্রাকশন হইতেছে। তাহলে হার্টের ভিতরে এক ধরনের কি হইতেছে? আলটিমেটলি এক ধরনের ফ্রিকশন তৈরি হইতেছে না? তাহলে এই ফ্রিকশন থেকে, মানে এই ফ্রিকশনটাকে প্রিভেন্ট করার জন্য, এই ফ্রিকশন থেকে বাঁচার জন্যই এই পেরিকার্ডিয়াল ফ্লুইড আল্লাহ তাআলা ভিতরে দিয়ে রাখছে। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি, হ্যাঁ। তাহলে আমাদের কিন্তু পেরিকার্ডিয়ামের কাহিনী শেষ। তাহলে পেরিকার্ডিয়াম, হ্যাঁ বলো। আচ্ছা, এপিকার্ডিয়াম হইতেছে তোমার ওই যে হার্ট মাসেল। আমি আসতেছি, একটু দাঁড়াও। এটা হলো মূলত কাভারিংটা আমি বললাম, ঠিক আছে? এটা শুধুমাত্র আমি কাভারিং বললাম, কিন্তু এর ভিতরে মাসেল যেগুলো আছে এগুলো আমি বলতেছি, একটু খেয়াল করো, হ্যাঁ। এটা আসতেছে, এই যে মাঝখানে আসতেছে, একটু বলি আমি। তাহলে এটা গেলো আমাদের কাভারিং। এখন আসো আমাদের এই যে হার্টের যে মাসেল আছে, হার্ট মাসেল, তাই না? তাহলে এটা হলো কার্ডিয়াক মাসেল।
এখন আমরা জানি মাসেল হইতেছে তোমার 3 প্রকার, এটাও আমরা পড়বো চ্যাপ্টার 7-এ গিয়ে, যখন স্কেলিটাল সিস্টেমে পড়বো এখানে গিয়ে দেখবা 3 ধরনের মাসেল আছে, ভলেন্টারি, ইনভলেন্টারি, আর একটা হইতেছে কার্ডিয়াক মাসেল। ভলেন্টারি বলতে আমরা স্ট্রায়াটেড বুঝি, মানে ঐচ্ছিক যেটা, হ্যাঁ, মানে আমরা ইচ্ছা অনুযায়ী নাড়াচড়া করতে পারি। আর ইনভলেন্টারি একটা আছে যেটা আমরা চাইলেও নাড়াইতে পারি না, যেমন স্টোমাকের মাসেল, ব্লাড ভেসেলের মাসেল, এগুলা কিন্তু আমরা চাইলেও নাড়াইতে পারি না, তাই না? আরেকটা আছে স্পেশাল মাসেল, যেটা এটা হলো কার্ডিয়াক মাসেল। এই কার্ডিয়াক মাসেল আমাদের মূলত থাকে হইতেছে হার্টে, ঠিক আছে? এখন এই কার্ডিয়াক মাসেল এই হার্টের মানে 3টা লেয়ার আছে, মানে একে বলতে পারো যে হার্টে 3টা লেয়ার আছে। এটা এক ধরনের মানে ফিক্সড করাই কিন্তু, হ্যাঁ, এটা তুমি চাইলেও আসলে একে চেঞ্জ করতে পারবে না। তাহলে হার্টের ভিতরে 3টা লেয়ারে মাসেল আছে, 3টা লেয়ারে মাসেল কিন্তু, হ্যাঁ, 3 ধরনের না কিন্তু, বিষয়টা একটু কনফিউশনে যায় না আবার, হ্যাঁ। তাহলে 3 ধরনের মাসেল আছে। আমরা যদি বাইরে থেকে ভিতরের দিকে যাই তাহলে যেটা আমরা পাবো সেটা হলো এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এখন তোমার কথায় আসি, তুমি যে কোশ্চেনটা করতে চাইছিলে এটা একটু বলি, যে এখানে লেখা আছে ভিসেরাল পেরিকার্ডিয়াম, এটাকে এপিকার্ডিয়াম বলছে, তাই না? এই জায়গায় বিষয়টা হইতেছে ভিসেরা মানে কি অর্গান। হ্যাঁ, আমরা এই যে যত অর্গান দেখি, আমার কথাটা একটু খেয়াল করো, তাহলে হয়তো কোশ্চেন থাকলেও শেষ হয়ে যাবে। তাহলে ভিসেরা মানে হচ্ছে যত অর্গান আছে, ইন্টারনাল যত অর্গান আছে সবগুলোকে আমরা ভিসেরা বলি, যেমন কিডনি বলো, লাংস বলো, লিভার বলো, হার্ট বলো, সব হইতেছে ভিসেরা। তাহলে এই ভিসেরার সাথে এই হার্টের মাসেল, তো এটা তো একটা হার্ট, তাই না? হার্ট মাসেল তো মানেই তো হার্ট, মাসেল ছাড়া হার্ট তো আর হবে না। তাহলে এর সাথে কিন্তু আমাদের এই যে বাইরের যে কাভারিংটা লাইগা আছে, দেখো এই যে ভিসেরাল যে লেয়ারটা লাইগা আছে, এটা কিন্তু এপিকার্ডিয়ামের সাথে লাইগা আছে। এই জন্য এটাকে কিন্তু অনেকেই বলে যে যেই এপিকার্ডিয়াম সেই কিন্তু ভিসেরাল পেরিকার্ডিয়াম। দেখো কনফিউশনে যায় না, বাট এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি ঠিক না, হ্যাঁ, এটা কিন্তু অনেকে মনে করে, বাট কিন্তু এখানে এটা একটা থিন লেয়ার আছে, এই যে হলুদের নিচে একটা থিন লেয়ার পাবা আসলে, ঠিক আছে? এটা কিন্তু বাট অনেকে মনে করে, আমি তোমার কথাটা কিন্তু আসলে বুঝতে পারছি কি বলতে চাইছিলা, যে ভিসেরাল পেরিকার্ডিয়াম আর এপিকার্ডিয়াম কি একই জিনিস? আসলে না, কিন্তু আসলে বোঝানোর জন্য এটা বলে, কারণ ভিসেরাল পেরিকার্ডিয়ামটা কিন্তু একদম হার্টের সাথেই লাগানো থাকে। তাহলে হার্টের বাইরের যে মাসেলটা সেটা হলো এপিকার্ডিয়াম, মাঝখানে যে মাসেলটা সেটা হলো মায়োকার্ডিয়াম, আর ভিতরে যে মাসেলটা সেটা হলো এন্ডোকার্ডিয়াম। বইয়ের ভিতরে দেখবা লেখা আছে একদম স্পষ্টভাবে, এই 3টা মাসেলের ভিতরে সবচেয়ে থিনেস্ট মাসেল যেটা, একদম সবচেয়ে পাতলা মাসেল যেটা, সেটা হলো তোমার এই এপিকার্ডিয়াম। এই জন্য কিন্তু এখানে আসলে আলাদাভাবে দেখানো হয় না, ঠিক আছে? যে যেই ভিসেরাল পেরিকার্ডিয়াম সেই এপিকার্ডিয়াম অনেকে বলে, আসলে বিষয়টা এরকম না। তোমাদের বইও দেখবা আলাদাভাবেই লেখা আছে, এটা কনফিউশন হয় না কিন্তু আবার, হ্যাঁ। তাহলে আসো, আমরা বলতেছিলাম কি, যে আমাদের মাসেল লেয়ার হলো 3টা, ফ্রম আউটওয়ার্ড টু ইনওয়ার্ড, মানে বাইরে থেকে ভিতরে গেলে তুমি 3টা মাসেল পাবা। একটা হলো তোমার এপিকার্ডিয়াম, 2 নাম্বার হলো মায়োকার্ডিয়াম, 3 নাম্বার হলো এন্ডোকার্ডিয়াম, ঠিক আছে? তাহলে এপিকার্ডিয়াম যেটা, এটা হলো বাইরের লেয়ার, এই লেয়ারটা খুবই পাতলা থাকে। এখন এখানে কি থাকে একটু খেয়াল করো, এই লেয়ারে মূলত আমাদের ফ্যাট পার্টিকেল লাগানো থাকে, হ্যাঁ, মানে বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানোভাবে ফ্যাট পার্টিকেল বা চর্বি কণা লাগানো থাকে। এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, যে এপিকার্ডিয়ামে কি থাকে, বা সবচেয়ে থিনেস্ট কোনটা, অথবা ফ্যাট পার্টিকেল কোন লেয়ারে লাগানো থাকে। কোশ্চেন কিন্তু উল্টাপাল্টা যে কোনোভাবে আসতে পারে, হ্যাঁ। তাহলে এপিকার্ডিয়াম সম্পর্কে আমরা বললাম যে এটা হলো সবচেয়ে পাতলা এবং স্বচ্ছ হবে, হ্যাঁ, হাতে নিলে আসলে দেখা যাবে যে একটা খুবই স্বচ্ছ, এই পাশ থেকে ওই পাশে দেখা যায় এরকম আর কি। মেইন হার্টে কিন্তু আসলে এটা মানে হাত দিয়ে দেখানো কঠিন যে এটা এপিকার্ডিয়াম। এরপরে আসো, মাঝখানে যে লেয়ারটা, এটা দেখো অনেক মোটা, তাই না? এটা কিন্তু অনেক মোটা, এই যে অনেক মোটা লেয়ার কিন্তু। আমরা হার্টের অসুখ বলতেই কিন্তু আসলে বুঝি এই মায়োকার্ডিয়াম। দেখো প্রত্যেকটা রোগের সাথেই মানে অলমোস্ট প্রায় রোগী দেখবা যে মায়ো মায়ো লেখা আছে, যেমন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এই রোগ আছে তোমার লাস্টের দিকে। তাহলে এটা হলো সবচেয়ে থিকেস্ট লেয়ার, সবচেয়ে থিকেস্ট লেয়ার, ঠিক আছে? এবং এটা হলো মাঝখানের লেয়ার। এখন এর ভূমিকাটা কি খেয়াল করো, আগেরটা কিন্তু আমরা বলছি ওইখানে ফ্যাট পার্টিকেল থাকবে, ফ্যাট পার্টিকেলের কাজটা কি এটা আমরা সামনে গিয়ে দেখবো যখন আমরা সার্কুলেশন পড়বো ইনশাল্লাহ। তাহলে এখানে মায়োকার্ডিয়াম যেটা, এটা হলো সবচেয়ে থিকেস্ট, এর কাজটা হলো তোমার এই যে সংকুচন প্রসারণ করে না, এখানে ভূমিকা রাখা। তাহলে সংকুচন প্রসারণ বা ডাইলেটেশন আর হচ্ছে কন্ট্রাকশন, এখানে ভূমিকা রাখবে হলো আমাদের মায়োকার্ডিয়াম। এরপরে ভিতরের দিকে যেটা দেখো, ভিতরের দিকেটাও থিন, বাট এটা কিন্তু এপিকার্ডিয়ামের সাথে থিক, বুঝছো? দেখে এটাও কিন্তু থিন দেখাই যাচ্ছে, থিন, এই যে একদম হোয়াইটিশ কালার। তাহলে এটা হলো এন্ডোকার্ডিয়াম। এই এন্ডোকার্ডিয়াম আমাদের সবচেয়ে ভিতরের স্তর, মানে একদম যদি হার্টকে ডিসেকশন করো বাইরে থেকে ভিতরের দিকে যদি যাও, তাহলে একদম ভিতরের দিকে যেটা সেটা হলো এন্ডো। শব্দের সাথেই আসলে মিল আছে, মায়ো মানে মাঝখানে, এন্ডো মানে ভিতরে, এপি মানে তো বাইরের দিকে, এটা জানোই। এপি পেরি এগুলো মানেই আসলে বাইরের দিকে। এখন এর কাজটা কি? এর কাজটা হলো তোমার
আমাদের ওই যে ভিতরে যে প্রকোষ্ঠ চেম্বারগুলো আছে না, এই চেম্বার মানে ওই যে 4টা চেম্বার, ওই যে এট্রিয়াম, ভেন্ট্রিকল, এই চেম্বারগুলো গঠনে সহায়তা করবে। এবং এরা আরেকটা কাজ করবে, সেটা হলো তোমার আমাদের বাল্ব আছে, বাল্ব আমি একটু পরে বাল্ব দেখাবো। আমাদের 6টা বাল্ব আছে টোটালি, তার মধ্যে 2টা তো কমপ্লিট বাল্ব, ঠিক আছে, ওই যে বাইকাসপিড ট্রাইকাসপিড, এছাড়া আরও 4টা সেমিলুনার ভাল্ব আছে। এই ভাল্বগুলোকে এই যে এই এন্ডোকার্ডিয়াম যারা আছে এরা ঢেকে রাখবে। তাহলে আর কিন্তু 2টা কাজ আমরা বললাম, বাকিগুলোর কিন্তু একটা একটা করে আমরা ফাংশন বলছি। তাহলে এন্ডোকার্ডিয়ামের ফাংশনটা আমরা বললাম হলো এরা তোমার হার্ট চেম্বারের ভিতরের অন্তঃপ্রাচীর তৈরি করবে, মানে ইনার লেয়ার অফ চেম্বারের অন্তঃপ্রাচীরগুলো তৈরি করবে, ঠিক আছে। আর 2 নাম্বার বললাম যে এরা সাধারণত বাল্বগুলোকে ঢেকে রাখবে। ওকে, তাহলে এই ছিল আমাদের কিন্তু হার্টের বাইরের আলোচনা। আশা করি বুঝতে পারছো। গত ক্লাসে আমরা ভিতরেরগুলো বলছিলাম, তার ওয়েট বলছিলাম, কালার বলছিলাম, পজিশন বলছিলাম, ভিতরে যা যা আছে সবই বলছিলাম। আজকে বললাম বাইরের দিকে। এখন আসো এখান থেকে একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হলো এই যে হার্ট মাসেল যেটা আছে না, এই হার্ট মাসেল সম্পর্কে একটু মানে জানতে হবে আর প্রপার্টি কী কী আছে। এটা যদিও আসলে আমাদের ওই স্কেলিটাল সিস্টেমের আলোচনা, বাট এখানে একটু আলোচনা করতে হবে, কারণ যেহেতু বইয়ের ভিতরে আছে না, আলোচনা করে মানে পারা যাবে না। তাহলে আসো একটু কার্ডিয়াক মাসেল যেটা আছে সেটা আমরা একটু দেখি যে এর আসলে ফিচার কী কী আছে। হ্যাঁ, মানে এর প্রপার্টি কী কী আছে একটু খেয়াল করো। কার্ডিয়াক মাসেল কিন্তু আমাদের মানে ওই 2টা মাসেলের সমন্বয় বলতে পারো মতো কিন্তু। হ্যাঁ, দেখো এই যে এটা হলো কার্ডিয়াক মাসেল। হ্যাঁ, আমরা যদি মাইক্রোস্কোপিক্যালি দেখি এটা হলো কার্ডিয়াক মাসেল। যখন মেডিকেলে আসবা ইনশাল্লাহ এগুলো দেখাবে স্লাইডে, আমরা ফার্স্ট ইয়ারেই দেখছি এগুলা এরকমই, ঠিক আছে। কার্ডিয়াক মাসেল, ভলেন্টারি মাসেল, ইনভলেন্টারি মাসেল সবগুলো মোটামুটি দেখায়। কার্ডিয়াক মাসেলটা খুবই রেয়ার আসলে, স্লাইড থাকে না বললেই চলে, বাট ভলেন্টারি আর ইনভলেন্টারি মাসেলগুলাই এগুলো স্লাইডই বেশি থাকে, কারণ কার্ডিয়াক জিনিসই ধরে আর, তাই না। তাহলে আসো আমরা এখানে একটা মানে ক্রস স্ট্রায়াশন, তারপরে যে নিউক্লিমায়োসাইট, অনেকগুলো জিনিস আসলে এখানে দেখতে পাচ্ছি। একটু খেয়াল করো আমাদের বডিতে মানে কি বলা যায় এটাকে, যে আমাদের বডির ফান্ডামেন্টাল ইউনিট কি সেল না। তাহলে আমাদের সেল বলতে আসলে আমরা কিন্তু এটা সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, তাহলে অর্গান গঠনের ক্ষেত্রেও কিন্তু মাসেল আছে, তাই না, মাসেল আছে, তারপর হলো তোমার স্কেলিটাল সিস্টেম আছে, বিভিন্ন জিনিস আসলে আসে। এখন এই জায়গায় একটু খেয়াল করো যে মাসেলটা তৈরি আসলে যে কার্ডিয়াক মাসেলটা যেটা তৈরি, এটা কিন্তু বিভিন্ন মানে অনেকগুলা সিলিন্ড্রিক্যাল, অসংখ্য সিলিন্ড্রিক্যাল তোমার ফাইবার নিয়ে কিন্তু তৈরি, যে এরকম পাশাপাশি সিলিন্ড্রিক্যাল ফাইবার নিয়ে তৈরি। এটা আসলে এখানে একবারে দেখাইছে, তো তারপরও মাঝে মাঝে দেখা যাচ্ছে। তাহলে এরকম কিন্তু সিলিন্ড্রিক্যাল অসংখ্য ফাইবার নিয়ে তৈরি, ঠিক আছে। এই যে প্রত্যেকটা কোষ, একটা জিনিস খেয়াল করো, এই যে মাঝখানে কিন্তু দাগ কাটা আছে, এটা কিন্তু স্পেশাল একটা ফিচার, যেই ফিচারটা দিয়ে আমরা অন্য 2টা মাসেল থেকে একে আলাদা করতে পারি। যদি বলে একটা মাত্র ফিচার বলো, যেই ফিচারটা তোমার ভলেন্টারি ইনভলেন্টারিতে নাই বাট কার্ডিয়াক মাসেলে আছে, তাহলে সেই ফিচারটা হবে এই যে মাঝখানে মাঝখানে দাগ কাটা দেখতেছো না, এই দাগ কাটাটা, একে বলা হয় তোমার ইন্টারক্যালেটেড ডিস্ক, ঠিক আছে। তাহলে এটা তুমি কিভাবে বলবা ইন্টারক্যালেটেড ডিস্কটা জিনিসটা কি? এটা হলো তোমার মানে 2টা কোষের জাংশনে, দেখো এই যে এই পাশে একটা সেল, আমি যদি এটাকে আবার মুছায় দেখাই, এই পাশে একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এই যে মাঝখানে একটা সেল, এটা একটা সেল, এই পাশে একটা সেল। তাহলে এই 2টা সেলের মাঝখানে দেখো একটা মানে কি দেখা যাচ্ছে, একটা চাকতির মতো। এটা যেহেতু সিলিন্ড্রিক্যাল আকৃতির ফাইবারগুলো, তাহলে চাকতির মতো চতুর্পাশে কিন্তু এটা ঘুরে আছে, ঠিক আছে। তাহলে চাকতির মতো কিন্তু একটা স্ট্রাকচার আমরা দেখতে পারতেছি কোথায়, 2টা সেলের মাঝখানে কিন্তু, 2টা কার্ডিয়াক সেলের মাঝখানে আমরা একটা চাকতির মতো স্ট্রাকচার দেখতে পারতেছি, যেটা 2টা সেলকে কানেক্ট করে রাখছে, অথবা বলতে পারো সেপারেট করে রাখছে। এই স্ট্রাকচারটাকে আমরা বলবো ইন্টারক্যালেটেড ডিস্ক, যেটা অনলি অনলি কার্ডিয়াক মাসেলে আছে, অন্য কোনো মাসেলে নাই। এটাই হলো মূল কথা। তাহলে আমি প্রথম কথা বলছি যে এখানে অসংখ্য সেল থাকবে এবং সেগুলো হচ্ছে আমাদের কি ধরনের, সিলিন্ড্রিক্যাল। তাহলে এক একটা সেল আরেকটা সেল থেকে আমাদের আলাদা থাকবে কি দ্বারা, ইন্টারক্যালেটেড ডিস্ক দ্বারা। এই 2টা কথা মনে রাখো। তাহলে সেল বললাম কীরকম, সিলিন্ড্রিক্যাল, অসংখ্য, অনেকগুলো থাকবে। তারপরে 2টা সেল সেপারেট থাকবে বা জাংশন মানে একসাথে যুক্ত হবে, সেটা হলো আমাদের ইন্টারক্যালেটেড ডিস্ক দ্বারা। তারপরে এরপরে কথাটা আসো, প্রতিটা সেল আমরা জানি আমাদের প্রত্যেকটা মানে জিনিসের কাভারিং থাকে, তাই না। তাহলে প্রত্যেকটা এই কার্ডিয়াক সেলের যে কাভারিং আছে, এই কার্ডিয়াক সেলের কাভারিংকে বলা হয় তোমার সার্কুলেমা। শব্দটা একটু খেয়াল করো, সার্কুলেমা। তাহলে কার্ডিয়াক সেলের কাভারিং যেটা, সেটাকে আমরা বলবো সার্কুলেমা। শুধু এর ক্ষেত্রে না, এটা তোমার অন্যান্য মাসেলের ক্ষেত্রেও প্রযোজ্য, ঠিক আছে। যেমন স্ট্রাইটেড মাসেল, নন স্ট্রাইটেড মাসেল, আই মিন ভলেন্টারি ইনভলেন্টারি মাসেলের ক্ষেত্রেও
সেলের যে কাভারিংটা আছে সেটাকে আমরা বলবো সার্কুলেমা। আর সেলের ভিতরে যে সাইটোপ্লাজমটা আছে সেটাকে স্পেশালি বলা হয় সার্কোপ্লাজম। আশা করি শব্দ দুইটা বুঝতে পারছো, হ্যাঁ? তাহলে এটা হলো আমাদের মূল কথা। তাহলে আমাদের কাভারিংটা, সেলের কাভারিং মানে মেমব্রেন যেটা, সেটাকে আমরা বলবো সার্কুলেমা। আর যে সাইটোপ্লাজমটা আছে সেটাকে আমরা বলবো সার্কোপ্লাজম। আর ভিতরে যে ফাইবারগুলো থাকবে, যে আমি বললাম না যে অসংখ্য সিলিন্ড্রিক্যাল ফাইবার থাকবে, এগুলাকে আমরা বলবো মায়োফাইব্রিল। ঠিক আছে, যেহেতু আমাদের মায়োকার্ডিয়াক এগুলো শব্দের সাথে আমাদের পরিচয় হয়ে গেছে, তাহলে আমরা শব্দ দেখলেই বুঝতে পারবো এটা আসলে হার্টের সাথে রিলেটেড। তাহলে আমি আবার বলতেছি, একটু খেয়াল করো। আর আসলে বলার মতো এখানে কিছু নাই, বাকি যেগুলো আছে সেগুলো আমরা ওই যে স্কেলিটাল সিস্টেমে গিয়ে বলবো। এখানে যতটুকু আছে ততটুকু আমি বলে ফেলছি, একটু খেয়াল করো। আমি আবার বলতেছি, এক নাম্বার কথা হইতেছে আমাদের কার্ডিয়াক মাসেল যেটা, এটা হলো অসংখ্য সিলিন্ড্রিক্যাল ফাইবার নিয়ে তৈরি, যেই ফাইবারগুলোকে আমরা বলতেছি মায়োফাইব্রিল। ঠিক আছে। দুই নাম্বার কথা হলো সেলগুলো একটা সেল আরেকটা সেলের মাঝখানে জাংশন থাকে, যেটা একটা ডিস্ক থাকে, যেখানে একটা ডিস্ক থাকে। ঠিক আছে, এই ডিস্কটাকে আমরা বলতেছি ইন্টারকেলেটেড ডিস্ক, যেটা অন্য দুইটা মাসেলে নাই। একটা মাত্র ইউনিক ফিচার এখানেই আছে, আর বাকিগুলা কিন্তু অন্য জায়গায় থাকতে পারে। তিন নাম্বার আমরা বলছি এর যে সাইটোপ্লাজম আছে সেটাকে আমরা বলছি সার্কোপ্লাজম। চার নাম্বার আমরা বলছি যে এর ভিতরে যে আমাদের প্রত্যেকটা সেল কাভারিং বা মেমব্রেন আছে সেটাকে আমরা বলতেছি সার্কুলেমা। আরেকটা জিনিস একটু খেয়াল করো, এই যে প্রত্যেকটা সেলের কিন্তু মাঝখানে আমাদের ওভাল শেপ কি আছে, একটা করে নিউক্লিয়াস আছে। ঠিক আছে, এই নিউক্লিয়াসের ডিফারেন্স তুমি পাবা, সেটা সাইট হতে পারে, সংখ্যা হতে পারে, সেটা ভিন্ন বিষয়। বাট ইউনিক ফিচার যদি তোমাকে বলতে বলে যে একটা ইউনিক ফিচার বলো কার্ডিয়াক মাসেল, সেটা হলো ইন্টারকেলেটেড ডিস্ক। আশা করি বুঝাইতে পারছি, হ্যাঁ? তাহলে এর চেয়ে কিন্তু আর আসলে তেমন কিছু নাই। আমি আবার বলতেছি, খেয়াল করো, এটা হলো স্ট্রাকচারালি গঠনগতভাবে ভলেন্টারি, বাট এটা কিন্তু ফাংশনালি হতেছে ইনভলেন্টারি। ইনভলেন্টারি কেন? তুমি চাইলে তো আর হার্ট মাসেল তোমার মন মতো একে সংকোচন প্রসারণ করতে পারবা না, ডাইলেট কন্ট্রাকশন করতে পারবা না, তাই না? তাহলে ফাংশনালি হলো ইনভলেন্টারি। আর গঠনগতভাবে দেখবা আমরা যখন ভলেন্টারি মাসেলের স্ট্রাকচার পড়বো না, হুবহু এই গঠনগুলোই আসতেছে, জাস্ট একটা জিনিস থাকবে না, সেটা হলো আমাদের ওই যে ইন্টারকেলেটেড ডিস্ক থাকবে না। আর বাকিগুলো মোটামুটি মোটামুটি আর কি কাছাকাছি থাকবে। নিউক্লিয়াসটা এখানে আমরা দেখতেছি মাঝখানে, ওইখানেও মাঝখানে থাকবে, বাট ওইখানে সংখ্যার ভিন্নতা আছে, একটু পজিশনের ভিন্নতা আছে, এই হলো মূল কথা। তাহলে এই ছিল আমাদের কিন্তু কার্ডিয়াক মানে হার্টের স্ট্রাকচার। আশা করি হার্টের স্ট্রাকচার আর কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে যদি সমস্যা হয় ইনশাল্লাহ বইলো, দরকার হলে আবার বুঝাবো, আবার বুঝাবো, কোনো সমস্যা নাই। ওকে, এখন আসো আমরা একটু ভিতরে চলে যাব। হ্যাঁ, ভিতরে বলতে ওই যে আমরা বলতেছিলাম না যে আমাদের বাল্ব আছে 6টা, একটু দেখি বাল্বগুলো কোথায় আছে। ওই বাল্বগুলোর সম্পর্কে কিন্তু একটু জানতে হবে, কারণ সার্কুলেশন পড়তে গেলে তোমার বাল্বগুলো আসলে লাগবে। হ্যাঁ, শুধু সার্কুলেশন পড়তে গেলে না, আসলে ওই যে ডিজিজের ক্ষেত্রেও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে আসো আমরা একটু দেখি বাল্বগুলা। তাহলে আমরা একটু বাল্বগুলো দেখি। হ্যাঁ, দেখা যাচ্ছে রায়ান? দেখা যায়? আচ্ছা, একটু লাইনে থাকো, হ্যাঁ, একটা মিনিট একটু লাইনে থাকো। এই যে বাল্বগুলো দেখবো, হ্যাঁ, বাল্বগুলো মূলত আমাদের এমসিকিউর জন্য লাগবে আর প্র্যাকটিক্যাল লাইফে লাগবে। একটু খেয়াল করো, বাল্ব বলতে আমরা বলতেছিলাম যে প্রত্যেকটা মানে বাংলা কথায় একদম খাস বাংলায় যেটাকে বলা হয় কপাটিকা। হ্যাঁ, আমাদের এখানে টোটাল ভাল্ব আছে তোমার 6টা। টোটাল আমাদের হার্টের ভিতরে টোটাল ভাল্ব আছে 6টা, তার ভিতরে কিন্তু আমরা দুইটা মোটামুটি ভালোভাবে বলে ফেলছি। একটা হলো তোমার, খেয়াল করো, যেটা আমরা বলে ফেলছি সেটা হলো তোমার এই যে মাইটাল ভাল্ভ। এই যে বাম পাশে লেফট এট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের পাশে যেই ভাল্বটা ছিল সেটা হলো আমাদের মাইটাল ভাল্ভ বা বাইকাসপিড ভাল্ভ অথবা লেফট এট্রিও ভেন্ট্রিকুলার ভাল্ভ। এটা কিন্তু কমপ্লিট একটা ভাল্ভ। ঠিক আছে, আর এটা একটু খেয়াল করো, এই যে ডান পাশে যেটা, এটা হলো আমাদের ট্রাইকাসপিড ভাল্ভ। যদিও এখানে আসলে আমাদের দুইটাই দেখাচ্ছে, 3D তো আর ফিগার সম্ভব না এখানে। তাহলে এটা হলো আমাদের ট্রাইকাসপিড ভাল্ভ। এই দুইটা ভাল্ভ হলো আমাদের কি কমপ্লিট ভাল্ভ। ঠিক আছে, মানে তুমি যদি ফিগার দেখো, মানে এই যে এরকম একটা সার্কেল হবে। ঠিক আছে, এরকম একটা সার্কেল হবে, এই যে এরকম হবে, এরকম হবে, আর এই যে এরকম হবে। ঠিক আছে, এই যে এরকম, এটাই হলো আমাদের ট্রাইকাসপিড ভাল্ব। দেখো, একটা, দুইটা, তিনটা। তাহলে তো যখন তোমার ব্লাড কি হবে, মানে নিচে আসবে এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যখন আসবে, তখন কি হবে, এই যে ভাল্বগুলো তোমার খুলে যাবে। ঠিক আছে, এই ভাল্বগুলো খুলে মাঝখানে রাস্তা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু ট্রাইকাসপিড ভাল্ব। আর বাইকাসপিড যেটা, এটা বুঝতে আছো, মাঝখানে আসলে আমাদের একটা পর্দা থাকবে। যখন তোমার ব্লাড আসবে তখন এই পর্দাটা আসলে ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, ফাঁকা হয়ে যাবে, মানে এই যে এটাই, জাস্ট এই যে এটাই।
তাহলে এটাই হলো আমাদের বাইকাস্পিড আর হলো ট্রাইকাস্পিড ভালভ। এগুলো হলো আমাদের মূলত বলতে পারো এক সার্কুলার টাইপের ভালভ, ঠিক আছে। আর বাকি যে চারটা আছে খেয়াল করো, আরও চারটা ভালভ আছে। চারটা ভালভের আমি একটু নাম বলি, একটু শোনো, তারপরে আমি পজিশন বলবো, বুঝতে পারবা কোথায় কোথায় আছে। হ্যাঁ, তাহলে এই দুইটা কিন্তু আমরা জানি বিস্তারিত। এই দুইটা সম্পর্কে আমরা প্রথম দিন থেকে জানতে আসছি যে আমাদের বাইকাস্পিড ট্রাইকাস্পিড ভালভ নামে দুইটা ভালভ আছে। এখন এই দুইটা বাদ আর চারটা ভালভ আছে কোথায় কোথায় একটু খেয়াল করো। এই যে এটার নাম কি, পালমোনারি আর্টারি, তাই না? এই যে এটার নাম, এই যে গ্রিন কালার, এখানে আসলে গ্রিন কালার দেখায় না, এখানে দেখা যায় বেগুনি কালার। এই যে এটা হলো পালমোনারি আর্টারি। দেখো এই যে এখানে কিন্তু সাদা দুইটা জিনিস দেখা যাচ্ছে, তাই না? এখানে দুইটা কিন্তু আসলে কপাটিকা দেখা যাচ্ছে। এই কপাটিকার তোমার শেপটা হলো সেমি লোনার, জাস্ট লাইক অর্ধচন্দ্রাকৃতির, ঠিক আছে। একটা চাঁদ যখন মানে অর্ধেক থাকে, যেই শেপটা হবে সেই শেপটা কিন্তু এখানে আসবে। আমি আবার বলতেছি, খেয়াল করো, 6টা কপাটিকার মধ্যে 2টা হলো সার্কুলার বা কমপ্লিট, আর বাকি যে 4টা সেই 4টা হলো তোমার সেমি সার্কুলার বা অর্ধচন্দ্রাকৃত, মানে অর্ধচন্দ্রাকার। ওকে, এই জিনিসটা একটু মনে রাখো। তাহলে 4টার ভিতরে একটা হলো পালমোনারি, এটা তো পালমোনারি আর্টারি, তাই না? তাহলে পালমোনারি আর্টারির সামনে একটা থাকবে, তাহলে এটাকে আমরা বলবো পালমোনারি সেমিলুনার ভালভ। নামগুলো একটু খেয়াল করো। হ্যাঁ, এই যে আর্টারির সাথে কিন্তু নামের মিল আছে। তাহলে আমি কি বললাম, পালমোনারি সেমিলোনার ভালভ, 1 নাম্বার কথা। তাহলে এটা আমাদের চলে গেল। তাহলে সেমিলোনার ভালভ 4টার ভিতরে একটা চলে গেল। 2 নাম্বার আসলে এই যে এওয়ারটা যেটা ছিল, হ্যাঁ, এই এওয়ারটার সামনে দেখো আমাদের ভালভ আছে, এটাও কিন্তু আমাদের সেমিলোনার ভালভ। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো এওয়ার্টিক সেমিলোনার ভালভ। তাহলে শব্দগুলো কিন্তু একটু মানে মনোযোগ দিয়ে শুনলে বা বুঝলে কিন্তু সারা জীবন এমনিই মনে থাকবে। হ্যাঁ, আর হার্ট কিন্তু লাগবে না এরকম আসলে হয় না। তুমি প্র্যাকটিক্যাল লাইফে যাও বা তোমার ব্যক্তিগত জীবনেও যাও, যেখানে যাও না কেন, এগুলো কিন্তু অনেক কিছু বোঝার আছে। হ্যাঁ, তাহলে এটা হলো আমাদের এওয়ার্টিক সেমিলোনার ভালভ, আর এটা হলো আমাদের কি ভালভ বলছি, পালমোনারি সেমিলোনার ভালভ। তাহলে 2টা ভালভ আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের কিন্তু 4টা যে মানে 6টা ভালভের ভিতরে 4টা, এটা কিন্তু আমরা স্বচক্ষে দেখতেছি। আর বাকি যেই 2টা ভালভ আছে এটা আসলে এখানে এই ফিগারে দেখানো সম্ভব না। প্র্যাকটিক্যালি হার্ট বাইরে থেকেও দেখা সম্ভব না, হার্ট ডিসেকশন করলে দেখা সম্ভব হবে। আমি একটু পজিশনটা বলতেছি, খেয়াল করো। আমাদের এরপরের যেই হার্ট কি বলে ভালভের নাম, সেটা হচ্ছে থিবেসিয়ান। থিবেসিয়ান। ওকে, স্পেলিং মিস্টেক হতে পারে, বাট আসলে শব্দটা হচ্ছে থিবেসিয়ান ভালভ বা থিবেসিয়ান কপাটিকা। এটাও কিন্তু সেমিলোনার। এটা কোথায় থাকবে একটু খেয়াল করো। দেখো আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে আর্টারির মধ্যে কিন্তু সাধারণত কোনো ভালভ থাকে না। এই এয়ারটার এই যে এখানেই শুধু ভালভ আছে, বাট সারা বডিতে কিন্তু আর্টারির মধ্যে কোনো ভালভ আসলে নাই। আমরা কিন্তু হার্ট ভালভ নিয়ে আলোচনা করতেছি, অন্য কোনো জায়গার কিন্তু ভালভ না। কিন্তু একটা জিনিস খেয়াল করো, যখন ইনফিরিয়র ভেনা কাবা দিয়ে তোমার মানে তোমার নিম্ন দেশ থেকে, আই মিন তোমার ইনফিরিয়র পার্ট অফ দ্য বডি, যেমন লেগ থেকে, তারপরে ইউরিনারি ব্লাডার থেকে, কিডনি থেকে যখন হার্টে ব্লাডটা আসবে, তখন কি একটা গ্রেভিটির মানে এগেইনস্টে আসবে না? তখন কিন্তু ব্লাডটা চাইবে নিচের দিকে নেমে যাওয়ার জন্য। এই জন্য তোমার এই যে ইনফিরিয়র ভেনা কাবাতে একটা বাল্ব দেওয়া আছে। আর হলো তোমার আরেকটা আমরা বলছিলাম, দেখো হার্টের নিজস্ব ব্লাড সাপ্লাইয়ের জন্য কিন্তু আমাদের আর্টারি আছে, সেটার নাম হচ্ছে করোনারি আর্টারি, যেটা অক্সিজেনযুক্ত ব্লাড ক্যারি করে। আর একটা আছে করোনারি ভেইন, যেটা তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ব্লাড ক্যারি করে। খেয়াল করো, আমি আবার বলতেছি, আমাদের 2টা ভালভ কিন্তু এই কাছাকাছি আছে। একটা হলো তোমার ইনফিরিয়র ভেনা কাভার সাথে রাইট এট্রিয়াম, আর একটা হলো করোনারি ভেইনের সাথে রাইট এট্রিয়াম। তাহলে করোনারি ভেইনের সাথে যে রাইট এট্রিয়ামের ভালভটা আছে, সেটা হলো আমাদের থিবেসিয়ান ভালভ। আমি আবার বলতেছি, খেয়াল করো, সুপিরিয়র ভেনা কাভার সাথে কিন্তু ভালভের কোনো দরকার নাই, ওইটা কিন্তু আমাদের ওই যে উপরের দিকে আছে, ওইটা ভিন্ন কথা। ওইটা হলো উপরের সাইডে। বাট নিচের সাইডে এই গ্র্যাভিটিকে প্রিভেন্ট করার জন্য, মানে গ্র্যাভিটিকে বাধা দেওয়ার জন্য আমাদের কিন্তু নিচের দিকে 2টা আসলে ভালভ দেওয়া আছে। একটা হলো থিবেসিয়ান ভালভ, যেটা থাকবে কোথায়, পজিশনটা আমি বলছি, করোনারি সাইনাস অথবা করোনারি ভেইন। যেই করোনারি সাইনাস সেই কিন্তু করোনারি ভেইন, শব্দটা একটু মনে রাখো, যেই করোনারি সাইনাস সেই কিন্তু করোনারি ভেইন। তাহলে করোনারি ভেইন আর হলো রাইট এট্রিয়াম এর সংযোগস্থলে, তাহলে জাংশন বিটুইন করোনারি ভেইন অর করোনারি সাইনাস অ্যান্ড রাইট এট্রিয়াম, এখানে যে ভালভটা থাকবে সেটাকে আমরা বলবো থিবেসিয়ান ভালভ। শব্দটা একটু মাথায় ঢুকে নাও, থিবেসিয়ান ভালভ। আর হইতেছে ইনফিরিয়র ভেনা কাভা, যেটা এই যে নিচে আমি যেটা দেখাইছি, ইনফিরিয়র ভেনা কাভার রাইট এট্রিয়ামের মাঝখানে একটা ভালভ থাকবে, যে ভালভটার নাম হচ্ছে ইউএস্টেশিয়ান ভালভ। তাহলে ইউএস্টেশিয়ান ভালভ, থিবেসিয়ান ভালভ, পালমোনারি সেমিলুনার ভালভ, আর হচ্ছে এওয়ার্টিক সেমিলুনার ভালভ। তাহলে এই 4টা ভালভ হলো সেমিলুনার, আর বাকি যেই 2টা ছিল এটা কিন্তু কমপ্লিট। 2টাই আমাদের বেশি লাগবে, আর বাকি 2টা কিন্তু খুবই কম লাগে। বিশেষ করে এওয়ার্টিকটাও লাগে আর হচ্ছে পালমোনারিটাও লাগে, বাট ওই যে
লাস্টে যেই দুইটা বললাম আমরা সেটা কিন্তু খুবই কম লাগবে। তাহলে থিবেসিয়ান বলছি আমরা করোনারি, আর হচ্ছে রাইট এট্রিয়াম, আর লাস্টে যেটা বলছি ইউএস্টেশিয়ান। ইউএস্টেশিয়ান, হ্যাঁ ইউস্টেশিয়ান, এটা হলো তোমার ইনফিরিয়র ভেনা কাভা আর হলো রাইট এট্রিয়ামের সংযোগস্থলে। এখন চাইলে তুমি ফাংশনগুলো এমনি বলতে পারবা। যদি তোমাকে আমি বলে যে ট্রাইকাসপিড ভালভের ফাংশন কি, ট্রাইকাসপিড ভালভের ফাংশন হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে ব্লাড আসা কি করবে, কন্ট্রোল করবে। তারপরে লেফট এট্রিও ভেন্ট্রিকুলার ভালভ বা মাইটাল ভালভের ফাংশন কি, মাইটাল ভালভের ফাংশন হইতেছে তোমার বাম এট্রিয়াম, মানে হচ্ছে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে ব্লাড আসা কি করবে, কন্ট্রোল করবে, ঠিক আছে। এরপরে যদি বলি এওয়ার্টিক সেমিলুনার ভালভ, তাহলে এওয়ার্টাতে আছে, এটা কি করবে, এটা তোমার বাম ভেন্ট্রিকল থেকে, দেখো আমাদের এওয়ার্টা কার সাথে কানেক্টেড, লেফট ভেন্ট্রিকলের সাথে কানেক্টেড। তাহলে লেফট ভেন্ট্রিকল থেকে আমাদের এওয়ার্টাতে ব্লাড প্রবেশ করতে হেল্প করবে, মানে কন্ট্রোল করবে। আর পালমোনারি কি করবে, দেখো রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারিতে ব্লাড প্রবেশ করতে হেল্প করবে বা কন্ট্রোল করবে। আর থিবেসিয়ান আর হলো ইউএস্টেশিয়ান কি করবে, এরা হলো তোমার গ্র্যাভিটির বিপরীতে যাতে রক্ত প্রবাহটা না হয়, ঠিক আছে, মানে গ্র্যাভিটির দিকে যাতে রক্ত প্রবাহটা না হয়, আই মিন হার্ট থেকে যাতে ব্লাডটা নিচের দিকে আবার রিগার্জিটেট না করতে পারে, মানে আবার যাতে ফিরে যেতে না পারে, ব্যাকফ্লো যাতে না হয়, তাহলে সেটাকে প্রিভেন্ট করার জন্যই আমাদের দুইটা কপাটিকা দিয়ে রাখছে, একটা হলো থিবেসিয়ান আর একটা হলো ইউএস্টেশিয়ান। পজিশন কোন জায়গায় আশা করি বুঝাইতে পারছি। বুঝছো রায়ান, কপাটিকা বা বাল্ব সম্পর্কে আরো কিছু কি বলবো নাকি বুঝতে পারছো? আচ্ছা খেয়াল করো, আমি বলতেছিলাম দেখ বাকি চারটা আশা করি বুঝতে পারছো। তাহলে থিবেসিয়ান, থিবেসিয়ান যদি শব্দ কঠিন মনে হয় তাহলে একে আরেকটা সিমিলার ওয়ার্ডে মনে রাখতে পারো, সেটা হলো করোনারি কপাটিকা। কারণ করোনারি ভেইন যেহেতু আসতেছে, এই শব্দটাও আছে বই, হ্যাঁ। তাহলে করোনারি ভালভ অথবা থিবেসিয়ান যেটা মনে রাখতে পারো, আমি কিন্তু প্রথমটা বলছি এটাও বলে দিলাম। তাহলে করোনারি সাইনাস যেই কথা, করোনারি ভেইন কিন্তু একই কথা, এটা একটু মনে রাখো। এটা আসলে ভিন্ন কিছু না, করোনারি সাইনাস আর করোনারি ভেইন একই জিনিস। তাহলে ধরে নাও এই যে আমি একটু আঁকাইতেছি, এখানে আসলে দেখায় নাই ওরা, দেখানো সম্ভব না, কিন্তু করোনারি ভেইনটা আসলে কিভাবে দেখাবে। তাহলে করোনারি ভেইন, হার্টের নিজস্ব যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আছে সেটা তো আমাদের রাইট এট্রিয়ামে আসবে, তাই না। ধরে নিলাম আমাদের এই পাথওয়ে, আমি যেটা এই যে এখানে আঁকাইছি, এই পাথওয়েটা হলো করোনারি ভেইনের। তাহলে করোনারি ভেইন কোথায় গিয়ে ড্রেইন করবে, রাইট এট্রিয়ামে। তাহলে রাইট এট্রিয়াম আর হচ্ছে করোনারি ভেইনের জাংশন যেখানে, মানে যেখানে গিয়ে প্রবেশ করছে, সেই প্রবেশস্থলে আল্লাহ তাআলা একটা বাল্ব দিয়ে রাখছে, ঠিক আছে। এই বাল্বটাকে আমরা বলতেছি করোনারি ভাল্ব অথবা থিবেসিয়ান ভাল্ব। আশা করি বুঝতে পারছো এখন, হ্যাঁ। এই জিনিসটা হলো করোনারি ভাল্ব। হ্যাঁ এ তো অনেক আসলে ছোট, এটা তো আসলে অনেক বড় না, ওই বাকিগুলার মতো কিন্তু বড় না। যে ট্রাইকাসপিড বাইকাসপিড এরা তো অনেক বড় বাল্ব, হার্ট খুললে, আমরা যখন হার্ট কাইটে দেখছি, আমরা তো প্র্যাকটিক্যালি হার্ট কাইটে দেখছি, তাই না, হার্ট খুললেই তোমার ট্রাইকাসপিড বাইকাসপিড এগুলো কিন্তু একদম চোখের সাথে জলজল করতো। অ্যাওর্টিকও দেখা যাইতো, পালমোনারি দেখা যাইতো, বাট ওই দুইটা আসলে খুঁজে পাওয়া খুবই কঠিন হইতো, হ্যাঁ। মাঝে মাঝে ইনফিরিয়র ভেনাকাবার সাথে যেটা যে ইউএস্টেশিয়ান, যেটা ইনফিরিয়র ভেনাকাবার সাথে রাইটের ট্রিয়ামের যে সংযোগ স্থলে যে বাল্বটা আছে সেই বাল্বটা যেটা, এটাও দেখা যাইতো। কারণ ইনফিরিয়র ভেনাকাবা কিন্তু অনেক মোটা, ইনডেক্স ফিঙ্গারের মতো কিন্তু, হ্যাঁ, ওইখানেও দেখা যাইতো। বাট করোনারি ওইটা তো একদম সুতার মতো ভেইন, এটা আসলে দেখা খুবই কঠিন ব্যাপার। তাহলে এই ছিল আমাদের ভাল্ভ। তাহলে ভাল্ভের ফাংশনগুলো আশা করি বুঝতে পারছো, হ্যাঁ। এই হলো মূল কথা। এখন আসো আমি যেই জিনিসটা দেখাবো সেটা হলো ব্লাড সার্কুলেশন। জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো সে মানে জানো যে হার্ট আমাদের কি হয়, কন্ট্রাকশন হয় আর হলো ডাইলেটেশন হয়। দেখো অনবরত কিন্তু কন্ট্রাকশন ডাইলেটেশন হইতেছে, তাই না। কত মজার একটা বিষয় না, মানে হার্ট কন্ট্রাকশন হইতেছে ডাইলেটেশন হইতেছে, কন্ট্রাকশন হইতেছে ডাইলেটেশন হইতেছে। তাহলে এই কিন্তু কাজ করতেছে, যেহেতু এই তোমার কন্ট্রাকশন ডাইলেটেশন হইতেছে, মানে কি এর এক ধরনের কি স্মরণ ঘটতেছে না, মানে নিজস্ব মাসেলের কিন্তু স্মরণ ঘটতেছে, এমনি তো জায়গা মতো ঠিকই আছে, কিন্তু সে কিন্তু কাঁপাকাঁপি করতেছে। যেহেতু কাঁপাকাঁপি করতেছে তাহলে এর ভিতর কাজ হইতেছে। এখন ঝামেলাটা কোন জায়গায়, ঝামেলাটা হলো আমরা জানি কাজ হইতে গেলে তো পিছন থেকে শক্তি লাগবে, এনার্জি লাগবে। তাহলে এর এনার্জির সোর্সটা কি, এর এনার্জির সোর্সটা কি, ধারণা আছে কোনো, বলতে পারবা যে আসলে এই যে সারা জীবন কাঁপতেছে, প্রায় 2600 মিলিয়ন বার হোল লাইফে কাঁপতেছে, এর আসলে এনার্জির সোর্সটা কি, এনি আইডিয়া? আর্টারি, আর্টারি তো শুধুমাত্র তোমার ব্লাড সাপ্লাই দিবে, অক্সিজেন যুক্ত ব্লাড সাপ্লাই দিবে, কিন্তু এর এনার্জিটা কোত্থেকে আসতেছে?
আচ্ছা শিওর না, একটু শোনো। আল্লাহ তাআলা এই যে এটাও দিয়ে রাখছে, হ্যাঁ। দেখো বিনা মানে শক্তি খরচে তুমি বাইরে থেকে কিছু দেওয়া লাগতেছে না, অটোমেটিক ওর মতো শক্তি এনার্জি প্রডিউস করতেছে, ব্যবহার করতেছে। ব্যবহার বলতে ওই যে ডাইলেটেশন কন্ট্রাকশন করতেছে। তাহলে এটি কিন্তু আসলে অটোমেটিক হয়ে যাচ্ছে, ঠিক আছে, অটোমেটিক হয়ে যাচ্ছে। তাহলে এগুলার জন্য আল্লাহ তাআলা ভিতরে কিছু তোমার জিনিস দিয়ে রাখছে, মানে এক ধরনের ব্যাটারি দিয়ে রাখছে। পেসমেকার নাম শুনছো না, পেসমেকার? এরা এই সিগন্যালগুলো হার্টের ভিতরে ছড়ায় যাওয়ার কারণে তোমার হার্টটা কন্ট্রাকশন আর হইতেছে ডাইলেটেশন করবে, ঠিক আছে, মানে সিস্টোল আর ডায়াস্টোল করবে। আচ্ছা সিস্টোল আর ডায়াস্টোল শব্দটা আমি একটু বলি, কারণ এখন থেকে সিস্টোল ডায়াস্টোল ব্যবহার করতে হবে, যখন সার্কুলেশন শুরু করব তখন থেকেই শুরু করতে হবে, হ্যাঁ। তাহলে আমাদের হার্ট ডাইলেট হওয়া এটা হলো ডায়াস্টোল, মানে ফুলে যাওয়া, ঠিক আছে। আর হার্ট যখন কন্ট্রাকশন হবে, সংকুচন হবে, সেটাকে আমরা বলবো সিস্টোল, ঠিক আছে। এই দুইটা শব্দ। তাহলে এই সিগন্যালগুলা আমাদের এই হার্টের ভিতরে তৈরি হয়। যারা এই সিগন্যালগুলা তৈরি করে তাদেরকে একত্রে একটা নাম বলা হয়েছে যে জাংশনাল টিস্যু, হ্যাঁ। এদেরকে বলা হয়েছে জাংশনাল টিস্যু। এটা একটু বোঝার চেষ্টা করো, কারণ এটা আসলে রিটেনে আসে। জাংশনাল টিস্যু, হ্যাঁ। তাহলে জাংশনাল টিস্যু, ওকে। তাহলে জাংশনাল টিস্যু এর কাজটা কি? এর কাজটা হলো তোমার এরা ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করবে, ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ এনার্জি। তাহলে এক ধরনের সিগন্যাল তৈরি করবে, যেই সিগন্যালটা তোমার পুরা হার্টের ভিতরে ছড়ায় যাবে। এখন এই জাংশনাল টিস্যু কারা কারা আছে এটা একটু খেয়াল করো, সিরিয়ালি মনে রাখতে হবে এটা, হ্যাঁ, উল্টাপাল্টা করে কিন্তু মনে রাখা যাবে না। এক নাম্বার হলো তোমার সাইনোএট্রিয়াল নোট, এস এ নোট যেটাকে বলা হয়, ঠিক আছে। সংক্ষেপে বলা হয় এস এ নোট বা সাইনোএট্রিয়াল নোট। আমরা একটু পরে দেখব, বিস্তারিত দেখব সাইনোএট্রিয়াল নোট কোথায় থাকে, কি করে, কাজটা কি, এটা একটু আমরা দেখবো, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার এভি নোট বা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোট। নামগুলোর সাথে কিন্তু পজিশনের মিল আছে, হ্যাঁ। মানে আমরা জায়গা যখন দেখব তখন কিন্তু এগুলো আমাদের বুঝতে হবে। তাহলে এস এ নোট অথবা সাইনো অ্যাট্রিয়াল নোট, তাহলে অ্যাট্রিয়ামে থাকবে, এটা কনফার্ম থাকো। দুই নাম্বার হলো এভি নোট, এভি মানে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোট, ঠিক আছে। এগুলো হইতেছে এক ধরনের জাংশনাল টিস্যু, যাদের ভিতর থেকে তোমার সিগন্যাল তৈরি হবে, ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হবে এবং ট্রান্সফার হবে। তিন নাম্বার হলো তোমার, দেখো ফিগারে যদিও আছে, আমি আগে লিখতেছি এগুলো একটু সিরিয়ালি ভাবে, সেটা হলো বান্ডল অফ হিস। আমি একটু সংক্ষেপে লিখলাম বি এইচ, বান্ডল অফ হিস, ঠিক আছে। এটা হলো তিন নাম্বার। আর চার নাম্বার যেটা আছে সেটা হলো তোমার পারকিনজি ফাইবার, পি এফ। আমি সংক্ষেপে লিখলাম কিন্তু, হ্যাঁ, পারকিনজি ফাইবার। তাহলে এই চারটা হলো আমাদের জাংশনাল টিস্যু। তাহলে জাংশনাল টিস্যু কাকে বলে আমি আবার বলতেছি, যে সকল টিস্যু তোমার কি করবে, ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রডিউস করবে এবং পুরা হার্টের ভিতরে সেটা ট্রান্সমিট করবে। হার্টের ভিতরে ট্রান্সমিট করার পর হার্ট কি করবে, সিস্টুল এবং ডায়াস্টুল করবে। কি ডিসকানেক্ট হয়েছে নাকি? ও আচ্ছা, সমস্যা নেই, যে আমার এখানে তো আছে, যে কোনো একটা দিয়ে বুঝতে পারো, নো প্রবলেম। লেফট অরিকল, লেফট ভেন্ট্রিকল, না এটা, না না এটা আসলে ঠিক নাই। যদি ওরা মানে কি এখানে কি কোথাও লেখা আছে যে তোমার ফিগারটা ব্যাকওয়ার্ড থেকে মানে পিছন থেকে দেখাইছে, এরকম কি কোথাও লেখা আছে? দেখো তো। না এটা ভুল আছে, এটা হবে না, পুরাটাই ভুল এটা। ঠিক আছে, আমার এখানে চিত্র আছে, আমি তোমাকে পাঠাই দিব নি ক্লাস শেষে, যে আমার বইয়ে যে ফিগারটা আছে এটা পাঠাই দিব। তাছাড়া তুমি নেটেও দেখতে পারো কনফার্মের জন্য, যে আমার সামনে এখনো বই আছে। এত, এটা তো বিশাল একটা ভুল করছে, হ্যাঁ। সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, এটা তো কখনোই লেফট এট্রিয়াম ভেন্ট্রিকুল আসবে না। একদম পুরা ভুল করছে, 100-এর মধ্যে 100, 102% ভুল করছে এটা। ঠিক আছে, এটা হবে না, এটা হবে না। লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, হুম। বাট অন্য যেগুলো আছে দেখো,
এটা অবশ্যই যে ওদের প্রিন্টিং মিস্টেক হয়েছে, যে এস এ নোট আছে না, এস এ নোট কিন্তু আবার জায়গা মতনই বসাইছে, রাইট এটিএম এর উপরেই বসাইছে। তোমার সামনে যদি বই থাকে দেখো যে এস এ নোট এর পজিশনটা একটু খেয়াল করো, লেখা আছে কিন্তু সম্ভবত, আমি যদিও পুরোটা দেখতেছি না তোমার বইয়ের, কিন্তু লেখা আছে দেখো, সুপিরিয়র ভেনাকাবা আর হইতেছে রাইট এটিএম এর জাংশনে কিন্তু এস এ নোটটা। তোমার বইটা আমি দেখতেছি না অবশ্য, কিন্তু আমার বই যেটা আছে এটাই এটাই কিন্তু সত্য কথা। হ্যাঁ, তাহলে সেটা অনুযায়ী কিন্তু আসলে বলা, তোমার এখানে কি লেখা, দ্য সাইনোয়েটিয়াল নোট অলসো কল্ড এস এ নোট, কোথায় ইন্ট্রেন্স কোথায় বলছো এটা, পড়ো তো, বই দেখেই পড়ো, এখানে ছবি দেখে তো বুঝতেছো না। সুপিরিয়র ভেনাকাবা আর, আচ্ছা এখন তুমি আমাকে বলো, এই যে এটা যদি এস এ এন হয়, তোমার ফিগারে যেটা এস এ এন, তাহলে রাইট এটিএম তো এস এ এন এর উপরেই মানে এস এ এন তো রাইট এটিএম এর উপরেই অবস্থিত, তাহলে ওরা লেফট এটিএম কিভাবে লিখলো? এটা লেখার ভুল আছে, ঠিক আছে, ওদের মার্কিং করা ভুল আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা আসলে ওদের ওই যে লেখা ভুল হয়েছে, ফিগার ঠিক আছে বাট লেখাটা ভুল হয়েছে। আচ্ছা আসো আমরা আমাদের আলোচনায় এটা একটু ওই যে লেখাগুলো কালেক্ট করে নিই, যেখানে লেফট ওরিকল লেখা আছে সেটাকে তুমি রাইট ওরিকল বানাও, যেটা লেফট ভেন্ট্রিকল লেখা আছে সেটা রাইট ভেন্ট্রিকল বানাও, যেটা রাইট ভেন্ট্রিকল লেখা আছে সেটা লেফট ভেন্ট্রিকল বানাও, আর যেটা রাইট ওরিকল লেখা আছে সেটা লেফট ওরিকল বানাও। আর বাকিগুলা মোটামুটি এখানে ঠিক আছে, আর বাকিগুলো ঠিক আছে এই ফিগার। তাহলে আসো আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। হ্যাঁ দেখো, এই যে আমি যেটা বলতেছিলাম, তাহলে আমাদের চারটা নোড আছে, তাহলে এস এ নোট, এ ভি নোট, বান্ডল অফ হিস আর হলো পার কেজি ফাইবার, বিএইচ মানে বান্ডল অফ হিস আর পিএফ মানে পার কেজি ফাইবার। এস এ নোট মানে হইতেছে সাইনো অ্যাট্রিয়াল নোট, তাহলে এর পজিশন দেখে আসলে বুঝতেছো যে আসলে এটা আমাদের অ্যাট্রিয়ামে থাকবে। এখন কোথায় থাকবে এটা একটু ডেফিনেটলি যদি বলো, যে আমাদের সুপিরিয়র ভেনাকাবা, একটু খেয়াল করে সুপিরিয়র ভেনাকাবা আর এই যে মাঝখানে এটা কিন্তু হইতেছে আমাদের এই যে ভাগ করা, এই যেটা কিন্তু আসলে আমাদের অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল আসলে ভাগ করা, তাই না? আমার হাতের আঁকানোটা যদিও ঠিক হইলো না, উপরের টুকু হইতেছে রাইট এট্রিয়াম লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে। তাহলে রাইট এট্রিয়াম আর হচ্ছে সুপিরিয়র ভেনা কাবা, আর জাংশন হইতেছে আমাদের এই যে এস এ নোটটা, খেয়াল করো এগুলো কিন্তু পজিশন জানতে হবে। হ্যাঁ, এই এস এ নোটের কাজটা কি? আচ্ছা কাজ জানার আগে আর একটু আমি আগে বলি, মানে গঠনটা বলি। এটা তোমার আসলে সাধারণত মানে একটা তো টিস্যু, তাই না? যেহেতু একটা টিস্যু তাহলে অবশ্যই 3D হবে, তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই কিন্তু পাবা। তাহলে দৈর্ঘ্য বা লম্ব বা লেংথ যেটা, এটা হলো তোমার 10 থেকে 15 মিলিমিটার। আর হইতেছে চৌড়া যেটা মানে প্রশস্ত যেটা উইথ যেটা, সেটা হলো 3 মিলিমিটার, আর পুরু বা থিকনেস যেটা সেটা হলো 1 মিলিমিটার। হ্যাঁ, খুবই ছোট কিন্তু একটা জিনিস, এটা আসলে বলতে পারে একটা দানার মতো, একটা গ্রেনুলারের মতো কিন্তু এটা স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে এটা হলো তার কথা। এখন এর কাজটা কি? এর কাজটা হলো তোমার মানে ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করা, ঠিক আছে। এর কাজটা হলো ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করা। তোমাদের বইয়ে নাই, মেডিকেলে যখন আসবা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আসতেছো আশা করি, তখন ফিজিওলজিতে পড়বা, দেখবা যে এস এ নোডের কাজটা হলো তোমার হার্টবিট এর সিগন্যাল প্রডিউস করা, এবং এদের হার্টবিট প্রডিউস করার রেটটা হলো কত 60 থেকে 70 পর্যন্ত, 60 থেকে 75 পর্যন্ত এদের রেটটা, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের এস এ নোডের কাজ। তাহলে এস এ নোডের আমরা কি বললাম, উপরে থাকে, কোথায় থাকে সেটা আমরা বললাম, এস এ নোডের স্ট্রাকচার বললাম, তারপরে এস এ নোডের কাজটা কি সেটা বললাম। এখন এই এস এ নোড যেহেতু ইলেকট্রিক পটেনশিয়াল তৈরি করতেছে, এবং এই ইলেকট্রিক পটেনশিয়াল তৈরি করার জন্য তোমার হার্টবিট শুরু করতেছে, এই জন্য এটাকে বলা হয় পেস মেকার, ঠিক আছে। PACE, পেস মানে কি? পেস মানে হচ্ছে গতি, মেকার মানে কি? তৈরিকারী। তাহলে গতি তৈরিকারী একে বলা হয়। এটা কিন্তু রিটেনে আসে, বি নাম্বারে কিন্তু কোশ্চেন আসে, হোয়াই এস এ নোট কল্ড পেস মেকার। খেয়াল করো আমি আবার বলতেছি, তাহলে এটা আনসার কিভাবে লিখবা, যে পেস মেকার প্রডিউস ইলেকট্রিক সিগন্যাল অ্যান্ড স্টার্ট কি বলবা, হার্টবিট অফ দ্য হার্ট। তাহলে হার্টের হার্টবিট শুরু হবে বা হৃদস্পন্দন শুরু হবে এর থেকে সিগন্যাল পাইলেই কিন্তু, ঠিক আছে। তাহলে এটা হলো এস এ নোডের কাজ, এই জন্য এই এস এ নোডকে কিন্তু পেসমেকার বলা হয়। এখন কিন্তু এটা যদি কারো নষ্ট হয়ে যায় একটু বলে নেই, সামনে এই পেসমেকার প্রতিস্থাপন প্রক্রিয়াটা তোমাদের বইও আছে, আমি দেখাবো ইনশাল্লাহ, যেহেতু এখানে আসছে এটা একটু বলে নেই। কারো যদি পেসমেকার নষ্ট হয়ে যায়, মানে আল্লাহ তাআলা যে পেসমেকার হার্টের ভিতরে দিছে সেই পেসমেকার যদি কাজ না করে, তাহলে কিন্তু আর্টিফিশিয়ালি পেসমেকার বসানো যায়। গত 2-3 দিন আগে নিউজ দেখো কিনা জানি না, আমাদের বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
তার কিন্তু এই যে পেসমেকার বসানো হয়েছে, বাইরে থেকে কিন্তু পেসমেকার বসানো হয়েছে। এবং এটা কোথায় বসানো হয়? এটা হচ্ছে ক্ল্যাভিকলের নিচে বসানো হয়। ক্ল্যাভিকল নামে একটা হাড় আছে আমাদের বডিতে, হ্যাঁ, এই যে একদম ঘাড়ের কাছাকাছি, মানে হচ্ছে তোমার এটা বুকের উপরে একদম সাইডে যেটা, এটি হলো ক্লেভিকল। বাম পাশে হাত দিলে দেখবা বা ডান পাশে হাত দিলে দেখবা একটা বাঁকানো হাড় আছে, এর নিচে আসলে বসানো হয়। ওইটা একটু বড়, এটা তো অনেক ছোট তাই না, ওইটা কিন্তু বড়। ওর ভিতরে তোমার ব্যাটারি দিয়ে দেওয়া হয়। সামনে আছে, তোমাদের বই আছে, আমি বিস্তারিত দেখাবো, শুধু মনে রাখো যে এস এ নুটকে বলা হয় পেসমেকার। এটা হলো ন্যাচারাল পেসমেকার, সৃষ্টিকর্তা দিয়ে দিছে, এখান থেকে ইলেকট্রিক পটেনশিয়াল তৈরি হইতেছে, হার্ট বিট হইতেছে, হার্ট মানে হৃদস্পন্দন হইতেছে। বাট এটা যদি কখনো কাজ না করে বা নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু তুমি বাইরে থেকেও পেসমেকার বসাইতে পারবা। এটা হলো এক নাম্বার কাজ। এখন আসো, আমাদের পেসমেকার মানে ওই যে এস এ নোটা ইলেকট্রিক সিগন্যালটা তৈরি করলো, কোথায় তৈরি হয়েছে? আমাদের রাইট এটিএম আর হচ্ছে সুপিরিয়র ভেনা কাভার জাংশনে তৈরি হয়েছে, তাই না? তাহলে এই সিগন্যালটা তো আমাদের পুরো হার্টে আসতে হবে। তাহলে এই সিগন্যাল এস এ নোট থেকে আসবে তোমার এভি নোট। খেয়াল করে এই যে মাঝখানে যেটা, এটা হলো এভি নোট। এখন এভি নোট নাম থেকেই বুঝতেছে এ ভি, এট্রিও ভেন্ট্রিকুলার, তার মানে এখানে এট্রিয়াম ভেন্ট্রিকল দুইটাই আছে, তার মানে এট্রিও ভেন্ট্রিকুলার জাংশনে একদম সোজা কথায় মনে রাখতে পারো। তাহলে এট্রিয়াম এবং ভেন্ট্রিকলের প্রাচীরে অবস্থিত, ঠিক আছে? আরও যদি সহজভাবে মনে রাখো, প্রথম যেটা বললাম ওইটা বললেও কিন্তু হয়ে যাচ্ছে, মানে মনে রাখার জন্য আর কি, যে এট্রিয়াম এবং ভেন্ট্রিকলের ওয়ালের মাঝখানে কিন্তু এটা অবস্থিত। এই দেখো, এটা কিন্তু এট্রিও ভেন্ট্রিকুলার ওয়াল, তাই না? মানে যে মাঝখানে যেটা এট্রিও ভেন্ট্রিকুলার, কিন্তু এটা সেপ্টাম, এট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম, দ্যাট মিনস এট্রিয়াম এবং ভেন্ট্রিকলকে যে পৃথক করে রাখছে সেই কিন্তু নামের সাথে একটু মিলাই পড়ো। তাহলে এটা হলো এট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টামের কাছাকাছি বা ওয়ালের কাছাকাছি, অথবা এটাকে বলতে পারো তুমি যে এট্রিয়াম এবং ভেন্ট্রিকলের যে ওয়ালটা আছে সেই ওয়ালের মাঝখানে আর কি। তাহলে আশা করি নাম দিয়ে মনে রাখতে পারবা যে এবি নোট যেটা, সেটা হলো আমাদের এট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে। আমি বারবার বলার কারণ হচ্ছে যাতে এখনই মাথায় ঢুকে যায়, হ্যাঁ। তাহলে এর কাজটা কি? এর কাজটা হলো তোমার ওই যে এস এ নোট থেকে তোমার সিগন্যালটা এবি নোটে মানে রিসিভ করবে। এবি নোটটা তোমার এস এ নোট থেকে সিগন্যালটা রিসিভ করবে, এটা হলো এক নাম্বার কাজ। এর আরেকটা তোমার বাই ল্যাটারাল কাজ আছে, মানে আরেকটা কাজ আছে, সেটা হলো যদি কখনো কারো এস এ নোট ব্লক হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়, তাহলে এই এবি নোটও তোমার এই সিগন্যালটা তৈরি করতে পারবে, তবে সেটা খুবই কম, 15 থেকে 40। তোমাদের বইয়ে মানটা দেওয়া নাই, জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি। এস এ নোট কিন্তু 60 থেকে 70 করতে পারতো, মানটা কিন্তু জাস্ট মিলবে না হয়তো, হ্যাঁ। শুধু এতটুকু মনে রাখে, এস এ নোটের মানটা অনেক বেশি, এবি নোটের মানটা অনেক কম। কারো যদি এস এ নোটটা ড্যামেজ হয়ে যায়, তাহলে কিন্তু সে এবি নোট দিয়ে কাজ চালাইতে পারবে, তবে বেশি দিন না। কারণ তোমার সিগন্যাল লাগে হইতেছে 60 থেকে 75। 75 কেন লাগে? যে হার্টবিট কিন্তু আমরা নর্মালি বলি 75, তাই না? তাহলে কিন্তু এই এবি নোট তোমার কিছুদিন চালাইতে পারবে, বাট কিন্তু বেশি দিন এটা আসলে পারসিস্টেন্ট করবে না। তাহলে এবি নোটের কিন্তু দুইটা আমরা কাজ বলছি, খেয়াল করো, আবার বলতেছি, এসে নোট থেকে সে সিগন্যাল রিসিভ করবে। 2 নাম্বার আমরা বলছি এই হইতেছে নিজস্বভাবে কিছু ইলেকট্রিক পটেনশিয়াল তৈরি করতে পারে। এখন এই জায়গায় একটা জিনিস আমাদের জানতে হয়, সেটা হলো তোমার এস এ নোট থেকে এবি নোটে মানে সিগন্যাল আসতে কত সময় লাগে। দেখো, সিগন্যাল আসতে তো বেশি একটা সময় লাগবে না, যেহেতু ইলেকট্রিক সিগন্যাল। তারপরে সময়টা মনে রাখতে পারো, সেটা হলো 0.03 সেকেন্ড, ঠিক আছে? 0.03 সেকেন্ড। এখন এখানে আসার পর একটু খেয়াল করো, এখানে আসার পর 0.09 সেকেন্ড এই সিগন্যালটা এখানে লেট করবে, ঠিক আছে, বা ডিলে করবে, যেটাকে বলা হয় এভি নোডাল ডিলে। আমি আবার বলতেছি, একটু খেয়াল করো, একটু মনোযোগ দাও, এখানে সময়ের ব্যাপারটা একটু মানে জানতে হবে। আমাদের এস এ নোট থেকে এবি নোটের সিগন্যালটা আসলো, তার মানে এবি নোটটা আমাদের সিগন্যালটা রিসিভ করলো কার কাছ থেকে? এস এ নোট থেকে। এস এ নোট থেকে এবি নোটে আমাদের আসতে কত সময় লাগলো? 0.03 সেকেন্ড। তার মানে এস এ নোট থেকে এবি নোটের সময় লাগলো আমাদের 0.03 সেকেন্ড। এখন এই সিগন্যালটা এবি নোটে আসার পর এখানে একটা টাইম ডিলে করবে, কতটুকু ডিলে করবে? 0.09 সেকেন্ড। এটাকে বলা হয় এভি নোডাল ডিলে। মনে রেখো, কিন্তু এমসিকিউর জন্য কিন্তু যে কোনো একটা দিতেই পারে, যে এস এ নোট টু এবি নোট টাইম কত? 0.03 সেকেন্ড। এবি নোডাল ডিলে কত? 0.09 সেকেন্ড। আশা করি মনে থাকবে, হ্যাঁ। এই হলো আমাদের মূল কথা। এখন এবি নোডে আসছে, তাহলে এবি নোড থেকে কোথায় যাবে? এবি নোড থেকে কিন্তু তোমার বিভিন্ন জায়গায় যাইতে পারে। এবি নোড থেকে আমাদের কিন্তু পরবর্তী যে স্টেজটা আছে সেখানেও যাইতে পারে, অথবা তোমার এই যে ভেন্টিকলে কিন্তু ছড়াইতেও পারে। এখানে কিন্তু দুইটা বিষয় আছে, মানে এবি নোডে আসার পর এই সিগন্যালটা ভেন্টিকলের যে মাসেলগুলো আছে সেখানে কিন্তু চলে যাবে, সেখানেও দেখবা টাইম আছে। এত টাইম আসলে মনে রাখা সম্ভব না, বাট এই দুইটা টাইম কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট।
তাহলে এবি নোড থেকে তোমার দুইটা ঘটনা ঘটতে পারে, একটা হলো তোমার ভেন্ট্রিকুলার মাসেলের ভিতরে ছড়ায় পড়তে পারে, আর একটা হলো নিচের দিকে যে সিরিয়ালটা ছিল, দেখো এস এ নোট এবি নোট, এরপরে আমরা কি বলছিলাম বান্ডল অফ হিস, তাহলে সিগন্যালটা চলে যাবে বান্ডল অফ হিসে কিন্তু চলে যাবে। হ্যাঁ, এটা একটু মনে রাখো। তাহলে আরও সময় আছে, ওই যে যেটা বলতেছিলাম যে আমাদের এবি নোট থেকে আমাদের সিগন্যালটা চলে যাবে মাসেল অফ দ্য ভেন্ট্রিকল, সেখানে যেতে সময় লাগবে 0.04 সেকেন্ড, এরকম অনেক সময় আছে, যদি পারো একটু দেখে নিও। এগুলো আসলে আমাদের তেমন লাগে না বললেই চলে। ওকে, এতটুকুই। হ্যাঁ, তাহলে এবি নোট থেকে এতটুকু জানলেই হয়ে যাবে। তাহলে আসো, তাহলে আমরা এরপরে যেটা দেখব, তাহলে এবি নোট চলে গেল, তাহলে এবি নোটের পরে আমাদের যেটা লাগবে সেটা হলো আমাদের বান্ডল অফ হিস। দেখো এই যে এই বিচিটার পরে, হ্যাঁ, এই সিটের মতোই দেখতে কিন্তু, তাই না? একটা বড়ই বিচির মতো দেখতে কিন্তু এই ব্যাটারে। তাহলে এই বড়ই বিচির পরে দেখো সামান্য একটা লাইন আসছে, আমি যদি এটাকে একটু আঁকানোর চেষ্টা করি, দেখো এটা যদি আমাদের এবি নোট হয়, তাহলে এবি নোট থেকে কিন্তু আমাদের সিগন্যালটা চলে আসছে নিচের দিকে, তাই না? এই যেটা হলো বান্ডল অফ হিস, বিএইচ, এটাকে বলা হয় বান্ডল অফ হিস। ওকে, তাহলে এটাকে বলবো আমরা বান্ডল অফ হিস। এই বান্ডল অফ হিস তোমার এই ভেন্ট্রিকুলার ওয়ালে আসার পর, খেয়াল করে যেটা কিন্তু ভেন্ট্রিকুলার ওয়াল, তাই না? মানে দুইটা ভেন্ট্রিকলকে যে আলাদা করে রাখছে, ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম আমরা যেটাকে বলছিলাম, মানে ভেন্ট্রিকুলার সেপ্টাম আমরা যেটাকে বলছিলাম, ঠিক আছে? দুইটা ভেন্ট্রিকলকে যে আলাদা করে রাখছে, সেই ভেন্ট্রিকুলার সেপ্টামের উপরে আইসা হেরে দুইটা ভাগে ভাগ হবে। খেয়াল করো, তাহলে এর পজিশনটা কিন্তু আমাদের ভেন্ট্রিকুলার সেপ্টামের একদম উপরে বলতে পারো। হ্যাঁ, তাহলে এটা দুইটা ভাগে ভাগ হবে, দুইটা ভাগে ভাগ হবে। আচ্ছা, একটু এটা দুইটা ভাগে ভাগ হবে। ওকে, একটা হলো রাইট ব্রাঞ্চ আর একটা হলো লেফট ব্রাঞ্চ। দেখো এই যে ফিগারের মধ্যে দেখা যাচ্ছে, একটা হলো রাইট আর একটা হলো লেফট। ওকে, তাহলে এতটুকু কিন্তু মনে রাখতে হবে। তাহলে এবি নোট থেকে আমাদের সিগন্যালটা আসবে কোথায়? আমাদের সিগন্যালটা আসবে ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টামের উপরে, যে আমাদের একটা পরবর্তী সিগন্যাল রিসিভার আছে, যেটাকে আমরা বলতেছি বান্ডল অফ হিস, সেখানে আসবে। সেখানে আসার পর বান্ডল অফ হিস দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা হলো রাইট আর একটা হলো লেফট। রাইটটাকে আমরা বলবো রাইট সাইড অফ বান্ডল অফ হিস, আর লেফটটাকে আমরা বলবো লেফট বান্ডল অফ হিস। এটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে? এটাকে আমরা বলবো বান্ডল অফ হিস। এখন এই বান্ডল অফ হিসে আসার পর কি করবে, এখানে আসলে তেমন কিছু সময় টময় বইয়ের ভিতর উল্লেখ নাই, দরকারও নাই। এখানে আসার পর একটু খেয়াল করো, এই যে নিচে এসে বাঁক নিবে, হ্যাঁ, এই বান্ডল অফ হিস কিন্তু নিচে এসে বাঁক নিবে। একটা জিনিস আসলে এখানে বোঝার আছে, সেটা হলো তোমার এই ফিগারের ভিতরে দেখো বান্ডল অফ মানে পার কেজি ফাইবারটা কিন্তু যে উপরে দেওয়া, হ্যাঁ, এটা আসলে উপরে না, তোমার এই যে পাশের গুলা হবে, একটু খেয়াল করো, এটা এটা কিন্তু একটু বোঝার আছে। হ্যাঁ, মানে এই ফিগারটা আসলে একটু উল্টা ভাই, ভুল না, মানে যেটা হবে এই যে এখান থেকে আসলে বের হয়ে গেছে, এরকম হবে, ঠিক আছে? এরকম হবে এটা আসলে, কিন্তু ওই যে ওয়াল থেকেই দেখাই ফেলছে। এটাও যে ভুল বলবো এরকমও না আসলে। তাহলে বান্ডল অফ হিস দুই ভাগে ভাগ হলো, একটা হলো লেফট আর একটা হলো রাইট। এখন আসো এই যে এপেক্স, এটা তো এপেক্স, তাই না? হার্টের কিন্তু এপেক্স, আমরা স্ট্রাকচার পড়ে আসছি, উপরে থাকে বেস আর নিচে থাকে হলো এপেক্স। এপেক্সে এসে এরা টার্ন নিবে, রাইটটা রাইট ভেন্ট্রিকলে ঢুকবে আর লেফটটা মানে লেফট ভেন্ট্রিকলে ঢুকবে। যখনই তারা টার্ন নিবে তখন তাদের নামগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখো, যতক্ষণ পর্যন্ত সেপ্টামের উপরে ছিল, ভেন্ট্রিকুলের সেপ্টামের উপরে ছিল, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেটাকে বলছি বান্ডল অফ হিস, এবং এর দুইটা আমরা শাখাও বলছি, রাইট এবং লেফট, যতক্ষণ পর্যন্ত ভেন্ট্রিকুলার সেপ্টামের উপরে ছিল। কিন্তু যখনই এরা টার্ন নিবে, কোথায়? অ্যাপেক্সে এসে টার্ন নিবে, তখন তাদেরকে আমরা বলবো যে পার্কিনজি ফাইবার। কারণ কি? কারণটা হচ্ছে একটু খেয়াল করো, যখনই টার্ন নিছে দেখো, তখনই কিন্তু আমাদের অনেকগুলো ফাইবার এখানে চলে আসছে। এই দেখো, অসংখ্য ফাইবার কিন্তু আসলে টার্ন নেওয়ার সাথে সাথে তৈরি হয়েছে। এই যে ফাইবারগুলোকে দেখতেছো, এই ফাইবারগুলোকে বলা হয়েছে পার্কিনজি ফাইবার। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। হ্যাঁ, এখন এইখান থেকে এমসিকিউ কি কি আসবে, রিটার্ন কি কি আসবে আমি বলি। প্রথমে রিটেনে বলতে পারে যে জাংশনাল টিস্যু কি কি আছে, নাম লেখো এবং তাদের মানে সিগন্যাল ট্রান্সমিশন পাথওয়েটা ডিসক্রাইব করো। ঠিক আছে, তাহলে তোমার সিগন্যাল পাথওয়ে কি কি আমরা পাইলাম, দেখো এটা কিন্তু সিরিয়ালি মনে রাখতে হবে, একদম সিরিয়ালি। চাইলে একটু ফিগারটা আঁকাইতে পারো, ফিগার কিন্তু আঁকাইলে যদি 4 মার্ক থাকে আশা করি 3.5 4 দিয়ে দিবে, আর 3 থাকলে 3 বা একটু সামান্য কমও পাইতে পারো। তাহলে আমরা সিগন্যালটা এইভাবে মনে রাখবো, তাহলে এস এ নোট থেকে এভি নোটে যাবে, ঠিক আছে? এভি নোট, মাঝখানে টাইম ডিলেগুলো একটু মুখস্থ করে নিও, এটা তো মুখস্থ ছাড়া উপায় নাই, চাইলেও আমি আসলে মুখস্থ করাই দিতে পারবো না নিজের কিন্তু এটা। হ্যাঁ,
তাহলে এস এ নোট থেকে এবি নোট থেকে যাবে বান্ডল অফ হিস, তাহলে বান্ডল অফ হিস থেকে যাবে পারকিনজি ফাইবার পিএফ। তাহলে এটাই হলো আমাদের সিগন্যাল ট্রান্সডাকশন পাথওয়ে। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমার বইয়ের ফিগার আসলে আমার পছন্দ হলো না, কিন্তু আমার বইয়ের ফিগারটা যদি দেখাই, তোমার আসলে একটু দেখাই। শুনতেছো রায়ান? আসো, আমার বইয়ের ফিগারটা দেখাই। হ্যাঁ, এই ফিগারটা আসলে আমার খুবই ভালো লাগছে, আমার বইয়ের ফিগার যেটা, ফিগারটা একটু দেখাই, দেখো। দেখা যাচ্ছে? দেখা যায়? দেখো এই যে সুন্দরভাবে লেখা আছে। হ্যাঁ, এই যে এস এ নোট কিভাবে সিগন্যাল চতুর্দিকে ছড়াই দিতেছে। হ্যাঁ, তারপর এই যে এবি নোট থেকে এই যে বান্ডল অফ হিস, এই যে বান্ডল অফ হিস একদম সিঙ্গেল লাইন, যেটা সিঙ্গেল লাইনের পরে দেখো দুইটা লাইনে ভাগ হয়েছে, বান্ডল অফ হিস ডান এবং বাম। এই যে দেখো, এই যে ওই ফিগার, আমি যে ফিগার শেয়ার করছি ওই ফিগারে কিন্তু তোমার পারকিনজি ফাইবার উপরে লেখছে, আসলে এটা হবে না। এটা পারকিনজি ফাইবার বলতে পারো, কিন্তু আমাদের অরিজিনটা হবে টার্ন হওয়ার পরে। তাহলে টার্ন হওয়ার পরে যেটা তৈরি হবে, এই যে এপেক্স সাইজে যে টার্ন নিছে, টার্ন হওয়ার পরে যা তৈরি হবে সেগুলোকে আমরা বলবো পারকিনজি ফাইবার। আশা করি বিষয়টা বুঝতে পারছি। এই দেখো এখানে কিন্তু লেখা আছে ডান ভেন্ট্রিকল, তাই না? ডান ভেন্ট্রিকল মানে কি? রাইট ভেন্ট্রিকল। আর এই যে তোমার ফিগারটা আমি দেখাই, তোমার ফিগারটা আসলে ভুল কোন জায়গায়। এই দেখো এই যে এখানেও আছে, এই দেখো যে রাইট এট্রিয়াম, তাই না? তাহলে ডান এট্রিয়াম, সুপিরিয়র ভেনা কাভা, ডান ভেন্ট্রিকল। ইংরেজি হচ্ছে রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তাহলে ওই ফিগারটা আসলে ওইখানে লেখাটা সম্ভবত ভুল আছে, আর কিছু না। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে এস এ নোট গেল, এবি নোট গেল, বাকি যে আলোচনাগুলো ছিল সেগুলো গেল, বাল্ব গেল, আর হইলো আমাদের কি গেল, বাইরের স্ট্রাকচার গেল। ঠিক আছে, আসো আমরা একটু ছোট একটা আলোচনা করব। সার্কুলেশন আজকে ধরলে হয়তো বা শেষ করতে পারবো না, কারণ অনেক বড় তো। আর রিটেনে আসবেই মূলত সার্কুলেশন, বাকিগুলো কিন্তু সাধারণত রিটেনে খুব কমই আসে। এখন আসো আমি যেই জিনিসটা দেখাবো সেটা হলো তোমার আমাদের বডিতে যে সার্কুলেশনটা আছে সেটা একটু আমি বলি, আগে একটু শোনো, তাহলে ভালোভাবে বুঝতে পারবে এটা। হ্যাঁ, একটা ফিগার শেয়ার করি তাহলে আরো ভালো বুঝতে পারবা। কি তোমার ডবল সার্কুলেশন, ঠিক আছে? দেখবে একটা কোশ্চেন আছে, হ্যাঁ, বইয়ের ভিতরে দেখবে একটা কোশ্চেন আছে এবং পার্থক্য আছে। এটা পার্থক্যটা এখনো চাইলে পড়তে পারো, অথবা তুমি যখন ওই যে সেকেন্ড চ্যাপ্টার আছে না, রুই মাছ, তারপরে হলো আর বিভিন্ন ওই যে কি বলে গ্রাস ফড়িং, গ্রাস হপার, তিনটা প্রাণী সম্পর্কে কিন্তু জানতে হয় সিরিয়াসলি। একটা হলো তোমার রুই মাছ, আর একটা হলো গ্রাস হপার মানে গ্রাস ফড়িং, আর একটা হলো তোমার ওই যে কি বলো এটাকে, নিডারিয়া পর্বের প্রাণী একটা আছে, ঠিক আছে? ওইটা সম্পর্কে জানতে হয়। ওই মাছ টাছ পড়ার পরে চাইলেও পার্থক্য পড়তে পারো, অথবা এখনো দেখতে পারো। মানে কোশ্চেনটা হলো এরকম যে হিউম্যান হার্ট আর হলো তোমার ফিশ হার্ট মানে মাছের হার্টের ভিতরে পার্থক্য কি? পার্থক্য চাইলে এখনো আচ্ছা ওটা পরে আমি বলে দিতেছি, যদি লাগে বলবো, না হলে আমরা মাছ পড়ার পরেই বলবো নি, নাহলে কিন্তু আবার প্যাচ লাগবে, এক ধরনের মুখস্থই হয়ে যাবে। আমি আসলে চাই না যে মুখস্থ সব কিছু হোক। হ্যাঁ, কিছু জিনিস আছে মুখস্থ তো করবাই, যেমন ওই যে মান টান যেগুলো আছে এগুলো তো মুখস্থ করতে হবে, বাট হার্টের স্ট্রাকচার, হার্টের সাথে রিলেটেড অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আসলে মুখস্থ বেশি দিন থাকবে না, তাই না? একটা ফিগার দেখে শিখা, মাথায় ব্রেনের ভিতরে ঢুকানো, আর হচ্ছে মুখস্থ তুমি করে ফেলা, এসে নোটে এবি নোটে, হ্যাঁ নাকি কত মুখস্থ করলাম, এইগুলো তো বেশি দিন থাকবে না। তো এরকম স্ট্রাকচার যদি দেখো তাহলে কিন্তু আসলে বেশি দিন থাকবে। এখন আমাদের যেই জিনিসটা আমি বলতেছিলাম সেটা হলো আমাদের মানে সার্কুলেশন যেটা, ব্লাড সার্কুলেশন যেটা, এটা হলো আমাদের ডবল সার্কুলেশন। আচ্ছা, ডবল সার্কুলেশন কেন বলা হয় এটার আনসার কিন্তু একটু জানতে হবে, যে হোয়াই দ্য হিউম্যান হার্ট শো ইন ডবল সার্কুলেশন, মানে আমাদের হিউম্যান বডিতে যেই হার্টটা আছে সেটা কেন ডবল সার্কুলেশন আসলে দেখায়। বা অন্যান্য যারা আছে যেমন মাছ, যেটা আমি বলতেছিলাম, এরা কিন্তু তোমার ডবল সার্কুলেশন দেখাবে না, এরা কিন্তু সিঙ্গেল সার্কুলেশন দেখায়। বাংলায় যেটাকে বলা হয় একচক্রী আর হচ্ছে দ্বিচক্রী। মানুষের ক্ষেত্রে দ্বিচক্রী দেখাবে, আর হচ্ছে তোমার মাছের ক্ষেত্রে একচক্রী দেখাবে। ঠিক আছে, তাহলে এটা কেন দেখায় এটার উত্তরটা আমরা শুধু হিউম্যান দিয়ে মনে রাখি, বাট মাছেরটা যখন করবো মাছের জায়গাতেই আমরা ক্লোজ করবো ওই জায়গায়। একটু খেয়াল করো আমাদের ব্লাডটা কিভাবে আসে। দেখো আমি কিন্তু বলে ফেলছি, এখন কিন্তু সার্কুলেশন বললেও বুঝবা, যে কোনো জিনিস বললেও বুঝবা, ইনশাল্লাহ বুঝবা, আর কোনো ঝামেলা হবে না। হার্টের স্ট্রাকচার যদি মাথায় যদি 80%ও ঢুকাইতে পারো তাহলে সার্কুলেশন কোনো ব্যাপারই না, এখন কোনো ব্যাপার না, জাস্ট একটু মনে রাখতে হবে এই আর কি। আমি মনে করি সার্কুলেশন পড়াই ফেলছি, হ্যাঁ, জাস্ট একটু বলার বাকি আছে যে এখান থেকে ব্লাড এখানে যাবে,
কারণ সার্কুলেশন চারটা, তো এই জন্য তো আসলে শেষ করতে পারবো না এই 5-7 মিনিটে। তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের হিউম্যান বডিতে ডাবল সার্কুলেশন কেন হয় একটু খেয়াল করো। আমাদের বডিতে কি ঘটে, সুপিরিয়র ভেনা কাবা দেখো এই যে এখানে যেটা আমি দেখাচ্ছি, হ্যাঁ এখানে আসলে সুপিরিয়র ভেনা কাবাটা আসলে দেখায় নাই, দুইটাই যে উপরেটা সুপিরিয়র ভেনা কাবা দেখাচ্ছে, দেখো আসলে ফিগারটা আঁকানোই তো ঠিক হয়নি। তাহলে এই যে উপর থেকে আসবে কিন্তু সুপিরিয়র ভেনা কাবা, তাই না, এখানেই দেখাই ফেলছে আসলে দুইটা, আর নিচ থেকে যাবে ইনফিরিয়র ভেনা কাবা। কোথায় যাবে, রাইট এট্রিয়ামে যাবে, তাই না। তাহলে রাইট এট্রিয়াম থেকে ব্লাড কোথায় আসবে, রাইট ভেন্ট্রিকলে আসবে। রাইট ভেন্ট্রিকল থেকে দেখো এই যে এই পথে পালমোনারি আর্টারি দিয়ে কোথায় গেছে, ব্লাডটা লাংসে গেছে, তাই না। তাহলে ঘটনা কি ঘটলো, পুরা বডি থেকে ব্লাড এসে রাইট এট্রিয়ামে আসলো, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে ঢুকলো, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি হয়ে লাংসে ঢুকলো। তাহলে এটা এটা একটা সার্কুলেশন। তাহলে প্রথমে কি ঘটলো দেখো, ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায় গেল, হার্ট থেকে লাংসে গেল। এই এখানে আসার পর কি ঘটবে, এখানে আসার পর কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন ইন্টারচেঞ্জ হবে। এটা আমরা কোথায় পড়বো বলছি, লাংস চ্যাপ্টারে। ঠিক আছে, কিভাবে এক্সচেঞ্জ হয় সেই মেকানিজম ওইখানে ইনশাল্লাহ সুন্দরভাবে দেওয়া আছে। তাহলে এই পালমোনারি আর্টারি নিয়ে গেল কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। আমরা কিন্তু বলছিলাম এগুলো, আমি আবার মনে করাই দিই, সকল আর্টারি অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, বাট পালমোনারি আর্টারি পালমোনারি ভেইন এরা কিন্তু ডিফারেন্ট, অনলি ওয়ান আর্টারি ওয়ান ভেইন ডিফারেন্ট, বাকি সব সেম। তাহলে এখানে এসে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন ইন্টারচেঞ্জ হবে, এক্সচেঞ্জ হবে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অক্সিজেন যুক্ত রক্তে পরিণত হবে। কিভাবে, ওই যে আমরা শ্বাস নিতেছি, এখানে অক্সিজেন যাচ্ছে লাংসে, লাংস থেকে ব্লাডে ঢুকবে, আর ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইডটা লাংসের মাধ্যমে আবার আমাদের এক্সপাইরেশনের মাধ্যমে পরিবেশের ভিতরে আমরা যেটা ছাইরে দিতেছি এটাই ঘটবে। তাহলে এখান থেকে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসলো, তাহলে এটা হলো একটা সার্কুলেশন। তাহলে হার্ট থেকে গেল কোথায়, লাংসে, তাহলে এটা হলো একটা সার্কুলেশন। ওইখানে যাওয়ার পর কি ঘটলো, অক্সিজেন যুক্ত হলো, অক্সিজেনেশন হলো, অক্সিজেন রিসিভ করলো ব্লাডটা। তাহলে রিসিভ করার পর দেখেন এখানে কিন্তু আসলে সিঙ্গেল বোঝাইছে, তাই না। আমাদের কিন্তু পালমোনারি আর্টারি কয়টা হবে, চারটা, কিন্তু চারটা। আর সরি, পালমোনারি আর্টারি দুইটা, পালমোনারি ভেইন কিন্তু চারটা। এখানে কিন্তু এই যে দেখো, এই যে এই ফিগারেও কিন্তু আসলে ভুল দেখাইছে, হ্যাঁ এই পাশে লেখছে পালমোনারি আর্টারি, এই পাশে দেখো পালমোনারি আর্টারি লেখছে, এটা কিন্তু পালমোনারি ভেইন হবে, একটু কারেকশন করে কিন্তু এটা, হ্যাঁ দেখো কত যে ভুল, আসলে না ধরতে পারলে কিন্তু ঝামেলা, বুঝছো, ভুল না ধরতে পারলে কিন্তু ঝামেলা। দেখো এটা পালমোনারি ভেইন হবে না, এটা কিন্তু লিখে রাখছে পালমোনারি আর্টারি, বাট এটা তো পালমোনারি আর্টারি ঠিক আছে, যে এই পাশেরটা, কারণ রাইট ভেন্ট্রিকল থেকে লাংসে যে ব্লাড নিয়ে যাবে এটা তো কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড নিয়ে যাবে। তাহলে এটা হলো পালমোনারি আর্টারি, বাট ওই পাশে কিন্তু পালমোনারি ভেইন হবে, একটু ভুল আছে এখানে, হ্যাঁ কত যে ভুল। তাহলে পালমোনারি ভেইন, তাহলে পালমোনারি ভেইন দ্বারা অক্সিজেন যুক্ত রক্তটা কোথায় নিয়ে আসবে, দেখো লাংস থেকে নিয়ে আসবে রাইট এট্রিয়াম, রাইট এট্রিয়াম। তাহলে রাইট এট্রিয়াম থেকে কোথায় আসবে, রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল থেকে এওয়ার্টার মাধ্যমে সারা বডিতে চলে যাবে। তাহলে এটা একটা সার্কুলেশন। তাহলে লাংস থেকে হার্টে আসবে, হার্ট থেকে বডিতে যাবে, এটা হলো একটা সার্কুলেশন। আর হইতেছে তোমার বডি থেকে হার্টে যাবে, হার্ট থেকে লাংসে যাবে, এটা হলো একটা সার্কুলেশন। তাহলে এই যে দুইটা সার্কুলেশন, এই জন্যই আমাদের হিউম্যান বডির যে সার্কুলেশন আছে সেই সার্কুলেশনটা আমরা বলে থাকি সাধারণত ডবল সার্কুলেশন, হ্যাঁ। বাট মাছ বলো অন্যান্য যে নিম্ন লেভেলের পাখি আছে, মানে পাখি আছে, তারপরে আরো মাছ আছে, এগুলার কিন্তু তোমার ডবল সার্কুলেশন দেখা যায় না, ওদের ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল সার্কুলেশন। ঠিক আছে, ওদের ক্ষেত্রে হলো সিঙ্গেল সার্কুলেশন। তাহলে এটা কিন্তু কোশ্চেন আসে, হোয়াই মানে ডাবল সার্কুলেশন কেন, মানে একটু বুঝাই বলবাম যে প্রথমে ডিঅক্সিজেনেটেড ব্লাড পুরা বডি থেকে সুপিরিয়র ভেনা কাভা ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে রাইট এট্রিয়াম হয়ে রাইট ভেন্ট্রিকল হয়ে লাংসে আসবে, কি মাধ্যমে, পালমোনারি আর্টারির মাধ্যমে। তাহলে এটা হলো একটা সার্কুলেশন। এই সার্কুলেশনটাকে আমরা বলে থাকি তোমার পালমোনারি সার্কুলেশন। আমি সামনের ক্লাসে আবার এটা রিপিট করবো, কারণ এটা রিটেনে কিন্তু আসবে, হ্যাঁ। এই যে পালমোনারি শব্দ বললাম না, সার্কুলেশন চার ধরনের, পালমোনারি, সিস্টেমিক, করোনারি, হ্যাপাটিক। তার মধ্যে তোমার এই যে দুইটা কিন্তু এখানে বলে ফেলছি, পালমোনারি আর সিস্টেমিক বলে ফেলছি, এটা আমি আবার রিপিট করবো সামনের ক্লাসে, আরও বিস্তারিত কথা আছে এখানে। তাহলে এতটুকু হলো পালমোনারি সার্কুলেশন। ঠিক আছে, এই যে গ্রিন কালার যতটুকু, আর রাইট সাইডে যেটা দেখতেছো, মানে হার্টের রাইট সাইডে যেটা দেখতেছো লাল কালার, এটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। তাহলে দুইটা সার্কুলেশন, একটা হলো সিস্টেমিক আর একটা হলো পালমোনারি। পালমোনারি কতটুকু বলছি আশা করি বুঝতে পারছো, আমি আবার রিপিট করে ক্লাস শেষ করতেছি। পুরা বডি থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সুপিরিয়র ভেনা কাভা ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে রাইট এট্রিয়াম আসবে, রাইট ভেন্ট্রিকল আসবে, লাংস যাবে, যতটুকু গ্রিন কালার আছে ততটুকুই হলো আমাদের পালমোনারি সার্কুলেশন। তারপরে লাংস থেকে লেফট এট্রিয়ামে আসবে, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসবে, লেফট ভেন্ট্রিকল থেকে এওয়ার্টাতে ঢুকবে, পুরা বডিতে যাবে, এটা হলো সিস্টেমিক সার্কুলেশন। তাহলে আমাদের কিন্তু হার্টের ভিতরে দুইবার ব্লাড আসতেছে, তাই না, একবার হলো পুরা বডি থেকে হার্টে আসতেছে, আর একবার লাংস থেকে কিন্তু আসতেছে।
এই যে দুইবার আসতেছে এই জন্য আমরা এটাকে ডবল সার্কুলেশন বলে থাকি। আশা করি বুঝতে পারছো, এটা অনেক বেশি বেশি বলে ফেলছি। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু মোটামুটি হার্ট সম্পর্কে ধারণা হয়ে গেছে। সামনের ক্লাসে আমরা একটু হার্টবিট দেখব, কার্ডিয়াক সাইকেল দেখব, আর হইতেছে সার্কুলেশন দেখব, তাহলে আমাদের হার্ট শেষ হয়ে যাবে। তারপরে পরের ক্লাসে আমরা হার্ট রিলেটেড বিভিন্ন ডিজিজ, বিভিন্ন ট্রিটমেন্ট, বিভিন্ন ডায়াগনস্টিক প্রসেস আছে, এগুলো একটু দেখবো। হ্যাঁ, তাহলে এগুলো দেখলেই মোটামুটি আমাদের হার্ট শেষ হয়ে যাবে। ওকে রায়ান, বুঝছো নাকি কোনো কিছু কনফিউশন আছে? 2-1 মিনিট রিপিট করবো, বলো।